আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শ্বসন ও শ্বাসক্রিয়া অধ্যায়টা পড়া শুরু করবো ইনশাআল্লাহ। তো শ্বসন এবং শ্বাসক্রিয়া অধ্যায়টা খুবই ছোট একটা অধ্যায়, তাই না? খুবই ছোট একটা অধ্যায়, এইখান থেকে একটা সিকিউ 100% কমন পাবা। সো আমি তোমাকে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এই অধ্যায়টা এমন ভাবে পড়বা যেন এখান থেকে একটা সিকিউ তুমি দিয়ে আসতে পারো, অর্থাৎ সিকিউ টার্গেট করে তুমি এই অধ্যায়টা পড়বা। তো চলো, এই অধ্যায়ে আসলে কি কি সিকিউ আছে তুমি যদি এটা একটু দেখো, সেটা হচ্ছে জাস্ট দেখো, ফার্স্ট অফ অল ফুসফুসের গঠন, অ্যালভিউলাসের গঠন চিত্র সহ, আর কার্বন ডাই অক্সাইডের পরিবহন। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই দুইটা টপিকের যে কোনো একটা টপিক 100% দিবেই। সাধারণত অ্যালভিউলাসের গঠন বা ফুসফুসের গঠন গতে দেয়, আর কার্বন ডাই অক্সাইড পরিবহন ব্যাখ্যা করে এটা ঘতে দেয়, অথবা নিচের যে সাইনোসাইটিস ওটিস মিডিয়া, এটা খুবই লেস ইম্পর্টেন্ট, বাট এটার প্রতিকার বা ধূমপাই অধূমপাই ফুসফুসের প্রতিকারটা দেখা যায়, লিখতে বলে। সো এই অধ্যায়টা খুবই ছোট। এই যে পাঁচটা টপিক তুমি যদি পড়ে ফেলো, তোমাকে একদম তুমি 100% একটা সিকিউ কমন করে লিখে দিয়ে আসতে পারবা। সো চলো আমরা অধ্যায়ের মধ্যে শুরু করি। সিকিউ এমসিকিউ দুটি আমি একসাথেই পড়াবো, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। লেটস গো। ফার্স্ট অফ অল এই অধ্যায় থেকে, এই ফার্স্ট পৃষ্ঠা থেকে আসলে সেরকম কিছু না, আমি তোমাকে একটু জাস্ট কথাটা বলি যে অধ্যায়টা বললাম শ্বসন এবং শ্বাসক্রিয়া দুইটা পার্ট। তো শ্বসন আমরা জানি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কোষের ভেতরে ঘটে, যেটা হচ্ছে অন্তঃশ্বসন, যেটা আমরা উদ্ভিদ বিজ্ঞানে পড়ে আসছি, যেখানে অনেক এনজাইম কাজ করে এটিপি প্রোডাকশন করে, তাই না? সেটা হচ্ছে অন্তঃশ্বসন। আর অক্সিজেন গ্রহণ এবং ত্যাগ, এটা হচ্ছে কোষের বাইরে ঘটে। যে কোষের বাইরে ঘটতেছে যেই পার্টটা শ্বসনে, সেটাই হচ্ছে বহিঃশ্বসন। তো আমরা শ্বসন বলতে এখানে বহিঃশ্বসনটাই বুঝবো, এবং এই শ্বসনের প্রক্রিয়ার সাথে জড়িত সকল ঘটনাটাকে বলা হয় শ্বাসক্রিয়া। সো অধ্যায়টা তিনটা ভাগে বিভক্ত। প্রথমে তোমাকে অ্যানাটমি তথা শ্বসনের সাথে সংশ্লিষ্ট অঙ্গ সমূহের গঠন পড়াবে। এরপরে হচ্ছে কাজ এবং প্রক্রিয়া, কিভাবে অক্সিজেন পরিবাহিত হয়, কিভাবে কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়, নিয়ন্ত্রণ কিভাবে হয়, এটা পড়বো। এবং শেষ হচ্ছে ক্লিনিক্যাল অ্যাসপেক্ট, অর্থাৎ এর সাথে সংযুক্ত যে ধরনের আমাদের রোগ আছে, দুইটা রোগ তিনটা রোগ কথা আছে, সেটা আমরা পড়বো। সো ফার্স্ট অফ অল প্রথম পৃষ্ঠা থেকে সেরকম কিচ্ছুই নাই, কিন্তু হ্যাঁ, এইখান থেকে একটা পার্ট আছে, সেটা হচ্ছে মানুষের শ্বসন তন্ত্রের তিনটা পার্ট। এক নাম্বার বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, বায়ু পরিবহন অঞ্চল, শ্বসন অঞ্চল। দেখো, আমি বললাম সিকিউ টপিক বলে ফেলছি এখানে, এর বাদে যা আছে সবই হচ্ছে আমাদের এমসিকিউ এর টপিক। এর বাদে যা আছে সবই আমাদের এমসিকিউ এর টপিক। সো এমসিকিউ সিকিউ নিয়ে গুলায়ও না ভাই। ফার্স্ট অফ অল মানুষের শ্বসনতন্ত্রে আমরা শেষ থেকে শুরু করবো, শ্বসন অঞ্চল। এখান থেকে তোমাকে এমসিকিউ প্রশ্ন করবে, নিচের কোনটি শ্বসন অঞ্চলের অন্তর্ভুক্ত, অথবা নিচের কোনটি বায়ু পরিবহন অঞ্চলের অন্তর্ভুক্ত। খেয়াল করো, দেখো, আমাদের ফুসফুসের মধ্যে যা আছে সবই হচ্ছে শ্বসন অঞ্চল অন্তর্ভুক্ত, যেরকম অ্যালভিওলাস, অ্যাট্রিয়াম, অ্যালভিওলার নালী, অ্যালভিওলাস, অ্যালভিওলার থলি। অর্থাৎ সবার আগেই স্বরে অটা আছে। খেয়াল করবা যে শ্বসন মানে কি অক্সিজেন, অক্সিজেন লিখতে হলে কি লাগে? স্বরে অ লাগে, তাই না? স্বরে অ লাগে। সো প্রত্যেকটা নামের মধ্যে স্বরে অ আছে, স্বরে অ আছে, আর কোন নামের মধ্যে অ নাই। তাহলে শ্বসন বললেই স্বরে অ। এক। দুই নাম্বার, শ্বসন ব্রঙ্কিউলের আগেই শ্বসন কথাটা আছে, তাহলে 100% শ্বসন ব্রঙ্কিউল শ্বসন অঞ্চল অন্তর্ভুক্ত। দেখো, ব্রঙ্কিউল হচ্ছে দুই প্রকার, শ্বসন ব্রঙ্কিউল আর প্রান্তীয় ব্রঙ্কিউল। তাহলে বায়ু পরিবহন, পরিবহন কি হবে? যত নলাকার গঠন আছে, যত কি আছে নলাকার গঠন। খেয়াল করো, আমাদের ফার্স্টেই নলাকারটা গঠনটা কোনটা? ট্রাকিয়া। ট্রাকিয়া, ট্রাকিয়া দুই ভাগ হয়ে কি হয়? ব্রঙ্কাই বা ব্রঙ্কাস আর প্রান্তীয় ব্রঙ্কিউল। এই তিনটা হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল অন্তর্ভুক্ত। তাহলে তুমি যদি এটা মনে রাখো যে স্বরেয় থাকলে শ্বসন, শ্বসন এখানে আছে, তাহলে এটা শ্বসন অঞ্চল 100%। আর এই তিনটা হচ্ছে বায়ু পরিবহন, তাহলে বাকি যা আছে সবই বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল। তাহলে আমি যদি তোমাকে এখন এমসিকিউ প্রশ্ন করি, নিচের কোনটি বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলে অন্তর্ভুক্ত বা অন্তর্ভুক্ত নয়, তুমি পারবা না? অবশ্যই পারবা। সো চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই, আস্তে আস্তে আমরা এখান থেকে গঠন শুরু করি বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চলের। এখান থেকে আমি বারবার বলতেছি, এখান থেকে কোনো ধরনের সিকিউ আসবে না, এখান থেকে এমসিকিউ জন্য পড়তে হবে। এই জন্যই বললাম আমি বই দেখায় দাগায় দাগায় পড়তেছি। একটা জিনিস অনেকে প্রশ্ন করে যে ভাইয়া আপনি স্লাইড নিয়ে পড়ান না। না, স্লাইড নিয়ে আমি বললাম তোমাকে পড়াচ্ছি, যেটা তোমাকে আঁকায় দেখানো প্রয়োজন, যেটা তোমাকে বুঝায় প্রয়োজন। কিন্তু তোমার তো এখান থেকে এমসিকিউ আসবে, তো তোমার তো এটা দাগায় দিতে হবে যে ভাইয়া এই জায়গা থেকে এমসিকিউ আসে। এই জন্যই পরীক্ষার আগের রাত্রে বললাম তোমার বই পড়তে হবে। সো বইটা দাগানো থাকে ইম্পর্টেন্ট। আসো, ফার্স্ট অফ অল সম্মুখ নাসা রন্ধ্র, এখান থেকে একটা এমসিকিউ আসবে, সেটা হচ্ছে এই পথে বায়ু দেহের ভিতরে প্রবেশ করে। নাসা গহ্বর, খেয়াল করবো এইখান থেকে নাসা গহ্বরের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে নাসা গহ্বরের পেছনে একটা অলফ্যাক্টরি কোষ থাকে। আসলে অলফ্যাক্টরি কোষ এক প্রকার নার্ভ সেল, যেটা আমাদের ঘ্রাণ উদ্দীপনা গ্রহণ করে। তাহলে তোমাকে যদি আমি প্রশ্ন করি ঘ্রাণ উদ্দীপনা গ্রহণ করে কোন কোষ, উত্তর হচ্ছে অলফ্যাক্টরি কোষ। কোশ্চেনটা খুবই 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 গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। দেখো, 2 নাম্বার কোশ্চেন,
অলফ্যাক্টরি কোষ ঘ্রাণ উদ্দীপনা গ্রহণে সাহায্য করে। এবং 1 নম্বরের পর আর একটা কোশ্চেন হয়, সেটা হচ্ছে নিচের কোন অংশটি রোগ জীবাণু আটকে দেয়? গৃহীত বায়ুর রোগ জীবাণু আটকে দেয়। উত্তর কি? নাসাগহ্বর। কারণ কি? এই যে তোমার যদি একটু নাকের দিকে খেয়াল করো, নাকের দিকে সামনের পার্ট হচ্ছে লোম থাকে, ধুলাবালি রোগ জীবাণু আটকে যায়, এবং পেছনের দিকে দেখবা যে একটা সফট পার্ট থাকে, সেখানে হচ্ছে আমাদের অলফ্যাক্টরি কোষগুলা থাকে। আচ্ছা, এবং এই জন্যই নাক বন্ধ হলে আমরা ঘ্রাণ নিতে পারি না, কারণ পিছনের পার্টটা বন্ধ হয়ে যায়। পশ্চাৎ নাসারন্ধ্র, এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ, পশ্চাৎ নাসারন্ধ্রকে কি বলা হয়? কোয়ানা বলা হয়। এর অপর নামটা লাগবে, পশ্চাৎ নাসারন্ধ্রকে কি বলা হয়? এমসিকিউ তে এসে গেছে, কোয়ানা বলা হয়। আচ্ছা, নাসারন্ধ্রের পরে আছে হচ্ছে নাসা গলবিল। আসলে গলবিল মানে হচ্ছে তোমার এই গলার পার্টটা বোঝায়। তো গলার দুইটা অঞ্চল থাকে, একটা হচ্ছে তোমার নাকের দিক থেকে আসে, আর একটা হচ্ছে এই মুখের দিক থেকে আসে। এই জন্য গলবিলের দুইটা অঞ্চল, একটা নাসা গলবিল আর একটা মুখ গলবিল। যদি এটা মুখ গলবিল দেয় নাই, এই মুখ গলবিল আর নাসা গলবিল মিলিত হয়ে তৈরি করে হচ্ছে আমাদের গলবিল, ফ্যারিংস। তো এখানে নাসা গলবিলের কথাই বলা হয়েছে, জাস্ট রিডিং। ষড়যন্ত্র থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ আমাদের আসবে। 1 নম্বর, ষড়যন্ত্র কি তৈরি করে? ষড়যন্ত্র, নামের মধ্যে স্বর কথাটা আছে, অর্থাৎ শব্দ তৈরি করে। তো শব্দ তৈরি করার জন্য সেই ষড়যন্ত্রে কয়টা পেশি আছে, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে 6টি স্বররজ্জু বা ভোকাল কর্ড বা পেশি থাকে। তাহলে কয়টা? 6টা। আর এই ষড়যন্ত্র টোটালটাই হচ্ছে তরুণাস্থি নির্মিত। কি নির্মিত? তরুণাস্থি নির্মিত। এবং তরুণাস্থি থাকে হচ্ছে টোটাল 9টা, যার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে থাইরয়েড তরুণাস্থি। তাহলে আমার দিকে খেয়াল করো, ষড়যন্ত্র কি করে? এমসিকিউ কোশ্চেন, স্বর তৈরি করে অর্থাৎ শব্দ তৈরি করে। আচ্ছা, এটা কয়টা স্বররজ্জু বা ভোকাল কর্ড বা পেশি থাকে? 6টি। তরুণাস্থি নির্মিত কয়টা তরুণাস্থি? 9টা। সবচেয়ে বড় কোনটা? থাইরয়েড তরুণাস্থি সবচেয়ে বড়, এবং এটি পুরুষের গলার সামনে উঁচু হয়ে ওঠে। হাত দিলে এর অবস্থায় দেখা যায় এবং বাইরে থেকে দেখা যায় কি অ্যাডামস অ্যাপেল বলা হয়। তাহলে নিচের কোনটিকে অ্যাডামস অ্যাপেল বলে? তোমাকে যদি প্রশ্ন করা হয় তুমি পারবা না। উত্তর কি? থাইরয়েড তরুণাস্থি। বাস, কাজটা একটু রিডিং দিবা। এখন আসো বায়ু পরিবহন অঞ্চলের মধ্যে শ্বাসনালী বা ট্রাকিয়া। ট্রাকিয়া থেকে দুইটা এমসিকিউ আসবে। 1 নম্বর এমসিকিউ, তার দৈর্ঘ্য 10 থেকে 12 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? তার দৈর্ঘ্য 10 থেকে 12 সেন্টিমিটার দৈর্ঘ্য পড়লেই হবে। দ্বিতীয় অঞ্চল হচ্ছে এখানে কয়টা তরুণাস্থি নির্মিত? আমরা সবাই জানি যে ফুসফুসের আগ পর্যন্ত যাবতীয় যত কিছু আছে, ষড়যন্ত্র থেকে শুরু করে সবই তরুণাস্থি নির্মিত। এটা হচ্ছে 15 থেকে 20টা সি আকৃতির, অর্ধ বলা হয়, যেটাকে বলা হয় সি আকৃতির তরুণাস্থি নির্মিত থাকে। বাস, কাহিনী এখান থেকে শেষ। এখন এই জায়গাটায় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ব্রঙ্কাস কি জিনিস। দেখো, ব্রঙ্কাস হচ্ছে, ছবির দিকে যদি একটু তাকাও, এই ছবিটার দিকে তাকাও, এইটা তো আমাদের কি? তরুণাস্থি, তাই না? তরুণাস্থি নির্মিত শ্বাসনালী বা ট্রাকিয়া। তো এই ট্রাকিয়া একটা নির্দিষ্ট দূরত্বে বরাবর যায়, অর্থাৎ T4 এবং T5। এটা তুমি বুঝবা না, আমাদের বক্ষ অঞ্চলের যে কর্কশকাগুলো, এটাকে বলা হয় টি দিয়ে মার্ক করা হয়, থোরাসিক। তো T4 T5 এর মাঝখান বরাবর এখানে আসে বাইফার্কেট, মানে দুইটা অঞ্চলে ভাগ হয়ে যায়। তখন এই যে শাখাটা তৈরি হলো, এই শাখাটাকে বলা হয় হচ্ছে ব্রঙ্কাস বা প্রাইমারি ব্রঙ্কাস। কি বলছি? ব্রঙ্কাস বা প্রাইমারি ব্রঙ্কাস। সো এই জিনিসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। বক্ষগহ্বরের ট্র্যাকের দুই প্রান্তে বিভক্ত, এর নাম হচ্ছে ব্রঙ্কাস। এটা খুবই গুরুত্বপূর্ণ যে ব্রঙ্কাস ফুসফুসের যেই দিক দিয়ে প্রবেশ করে, খেয়াল করো, এগুলো ফুসফুসের হাইলাম দিয়ে ফুসফুসে প্রবেশ করে। তাহলে ব্রঙ্কাস ফুসফুসের কোন দিক দিয়ে প্রবেশ করে? উত্তর হচ্ছে হাইলাম, ফুসফুসের অবতল অংশ, আর কিচ্ছু না। এখন আর একটা খুবই গুরুত্বপূর্ণ, নিচের দিকে খেয়াল করো, এই ব্রঙ্কাসটা আবার ভাগ হয়ে যায়। এই ব্রঙ্কাস ভাগ হইতে হইতে ব্রঙ্কিওলে ভাগ করে। ব্রঙ্কিওল দুই প্রকার, আমি আগে বলছি, প্রান্তীয় শ্বসন ব্রঙ্কিওল। এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে, খেয়াল করো, ব্রঙ্কাসের তরুণাস্থি থাকলেও ব্রঙ্কিওল বললাম তরুণাস্থি বিহীন। ঠিক আছে, শ্বসন ব্রঙ্কিওল তরুণাস্থি বিহীন। সো আমাদের এই ব্রঙ্কাস থেকে জাস্ট জানতে হবে যে ব্রঙ্কাস হচ্ছে শ্বাসনালীর শাখা। এই শ্বাসনালীর শাখার হাইলাম দিয়ে ফুসফুসে প্রবেশ করে। আমরা জানি ডান ব্রঙ্কাস 3 খণ্ডে, বাম ব্রঙ্কাস 2 খণ্ডে বিভক্ত হয়। এখন আসো আমাদের এই ফুসফুসের গঠন, আমাদের ফার্স্ট যে সিকিউটা লিখতে হবে, চিত্রটা এঁকে তোমাকে ফুসফুসের গঠনটা লিখতে হবে। তো ফুসফুসের গঠন লেখার সময় আমাদের কয়েকটা স্টেপ ফলো করতে হবে। যেরকম প্রথম অঞ্চল হচ্ছে তার কিছু ভূমিকা দিতে হবে। কি দিব? তার কিছু ভূমিকা দিব। যেমন সেটা হচ্ছে, আমরা জানি যে ফুসফুসের দুইটা ফুসফুস থাকে, তাই না? আমরা জানি যে ডান ফুসফুসটা আকারে একটু বড় হয় এবং ওজন হয় 625 গ্রাম, এবং সবসময় আমরা জানি যে 3টা খণ্ডে বিভক্ত হয়। এই 3টার বড় বড় যে খণ্ড, এটাকে বলা হয় লোব। কি বলা হয়? লোব। তাহলে 3টা লোব বিশিষ্ট।
আর বাম ফুসফুস একটু ছোট, ওইটা 625 আর এটা হচ্ছে 565 গ্রাম, এবং দুইটা খণ্ড বা লোব যুক্ত। তাহলে ডান ফুসফুস কয় লোব যুক্ত? খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, 3। এটা সিকিউতেও জন্য লিখতে হবে, এমসিকিউতেও লিখতে হবে। আর বাম ফুসফুস কয় খণ্ডে বিভক্ত? 2 খণ্ডে বিভক্ত। আচ্ছা, এবং আমরা সবাই জানি যে একটা ফুসফুস টোটাল একটা আবরণ দ্বারা আবৃত থাকে। আমাদের প্রত্যেকটারই ইন্টারনাল অর্গান আবরণযুক্ত, যেরকম হার্ট আবরণযুক্ত, মস্তিষ্ক আবরণযুক্ত, কিডনি আবরণযুক্ত। অনুরূপ ভাবে আমাদের যে ফুসফুসটা আছে সেই ফুসফুসটা বললাম আবরণযুক্ত। এই আবরণটা খুবই গুরুত্বপূর্ণ। এই আবরণ খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফুসফুস দ্বিস্তরী প্লুরাল পর্দা দ্বারা আবৃত থাকে। এটা এমসিকিউ এর জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। তাহলে ফুসফুসের আবরণের নাম কি? প্লুরা। ফুসফুসের আবরণের নাম কি? প্লুরা। প ফ মিল আছে। ফুসফুসের আবরণের নাম কি? প্লুরা। এবং প্লুরা কয় স্তর বিশিষ্ট? 2 স্তর। ভেতরের স্তর দেখো, ভ ভ মিল আছে। ভেতরের পর্দাকে বলা হয় ভিসরাল প্লুরা, এবং বাইরের পর্দাকে বলা হয় প্যারাইটাল প্লুরা। প্যারাইটাল মানে গাত্রীয়, প্রাচীর, বাইরের দিকে অবস্থিত। তাহলে আমাদের প্লুরা কয় লেয়ার বিশিষ্ট? 2 লেয়ার। একটাকে, ভেতরেরটাকে বলা হয় ভিসেরাল, বাইরেরটাকে বলা হয় কি? প্যারাইটাল। এখন এই ধরো ভিসেরাল আর এই ধরো আমার প্যারাইটাল, তাহলে মাঝখানে একটা ছোট্ট গ্যাপ আছে না? এই গ্যাপে প্লুরাল ফ্লুইড থাকে। কি থাকে? প্লুরাল ফ্লুইড। 2 স্তরের মাঝে প্লুরাল গহ্বরে প্লুরাল রস নামক এক ধরনের তরল থাকে। এক ধরনের তরল থাকে। খুবই 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 গুরুত্বপূর্ণ। তাহলে এইটুক বলে আমার ভূমিকা হয়ে গেছে। এখন আমরা ফুসফুসের মধ্যে একটু ঢুকি। দেখো ফুসফুসের মধ্যে কি বলছে। ব্রঙ্কাস যে অংশে ফুসফুসের সাথে প্রবেশ করে তাকে হাইলাম বলা হয়, ঠিক আছে? হাইলামের মধ্যে ধমনী ফুসফুস প্রবেশ করে শিরা ও লসিকানালে বের হয়। ব্রঙ্কাস ধমনী শিরা ও লসিকানালে ঘনযোজক টিস্যুতে বেষ্টিত হয়ে পালমোনারি মূল বা পালমোনারি রুট গঠন করে। এবং এইটাই হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। সে হচ্ছে এর সাহায্যেই ফুসফুস ঝুলে থাকে। তাহলে ফুসফুস ঝুলে থাকে কিসের সাহায্যে? ব্রঙ্কাসের সাহায্যে? হাইলামের সাহায্যে? না, পালমোনারি রুট। এখন খেয়াল করো যে আমরা এখন একটু ফুসফুসটা বুঝার চেষ্টা করি, ঠিক আছে? আমরা এখন একটু ফুসফুসটা সুন্দর করে বুঝার চেষ্টা করি একে। ওকে, সো চলো আমরা তখন আসলে ফুসফুসের ছবিটা আঁকি ইনশাল্লাহ। আমরা এখান থেকে সুন্দরভাবে বুঝতে পারবো যে ফুসফুসের গঠনটা কি। আহ আমার সাথে একটু তোমরাও আইকো, খাতা কলম খাতা পেন্সিল নিয়ে বসো, আঁকার প্র্যাকটিস করো। সো কাহিনী হচ্ছে যে আমাদের এখান থেকে ট্রাকিয়া আসে। হ্যাঁ, ট্রাকিয়াটা একটু এভাবে আঁকার চেষ্টা করবা, একটু যাতে বোঝা যায় যে এটা অ্যাকচুয়ালি আমরা বুঝাইতে চেষ্টা করছি। দেখো ছবি আঁকার বেলায় বোঝানোটা খুব জরুরি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ট্রাকিয়া। এটা হচ্ছে আমাদের ট্রাকিয়া, যে আমরা বুঝাইতে চেষ্টা করছি যে ট্রাকিয়াটা হচ্ছে তরুণাস্থি নির্মিত। ট্রাকিয়াটা কি? তরুণাস্থি নির্মিত। ভালো কথা। তো এইটুক টোটালটা হচ্ছে আমাদের ট্রাকিয়া। এই ট্রাকিয়ার নিচে কিসে বিভক্ত হয়ে গেছে? ব্রঙ্কাসে বিভক্ত হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের রাইট সাইড, এটা হচ্ছে আমাদের লেফট সাইড। তো আমরা ফুসফুসটা আঁকবই হচ্ছে এইভাবে। খেয়াল করছো? আমি একটু এটা মুছে দিই, পরবর্তীতে আমরা মার্কিং করব, সমস্যা নাই। তুমি যদি একটু খেয়াল করো, যদিও ছবিটা একটু বাঁকা হইছে, যে আমরা ডান ফুসফুস আর বাম ফুসফুসের মধ্যে, বাম ফুসফুসের মধ্যে একটা খাঁজ দিছি। অ্যাকচুয়ালি এই জায়গাটা আমাদের হৃৎপিণ্ডটা বসে যায়, বুঝছো? এই জন্য সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা এখানে একটা খাঁজ দিয়ে রাখছে। এই খাঁজটার নাম হচ্ছে কার্ডিয়াক নচ। খাঁজটার নাম কি জানো? কার্ডিয়াক নচ। এই যে খাঁজটা তৈরি হয়েছে না, এই খাঁজটার নাম হচ্ছে আমাদের কার্ডিয়াক নচ। কার্ডিয়াক মানে হচ্ছে হৃৎপিণ্ড, নচ মানে হচ্ছে আমাদের খাঁজ। এখানে হৃৎপিণ্ডের যে অ্যাপেক্সটা আছে, অ্যাপেক্সটা এসে বসে। তো এইটা হচ্ছে আমাদের রাইট ফুসফুস। তো রাইট ফুসফুসের আমরা জানি কয় খণ্ডে বিভক্ত? 3 খণ্ডে বিভক্ত। আর বাম ফুসফুসটা হচ্ছে আমাদের 2 খণ্ডে বিভক্ত। তাহলে এইটা হচ্ছে লোব। এটাকে বলা হয় আপার লোব। আপার লোব, মিডিল লোব আর লোয়ার লোব। আর বাম ফুসফুস হচ্ছে আপার লোব আর লোয়ার লোব। এবং সবাই আমরা জানি যে ফুসফুস একটা দ্বিস্তরী আবরণ দ্বারা আবৃত থাকে। সো এই হচ্ছে, ধরো আমি যেই আবরণটা দিচ্ছি এটাই হচ্ছে আমার কি? আমার প্লুরা। এটাই হচ্ছে আমার সেই দ্বিস্তর বিশিষ্ট, আমি একবারেই দিছি, এটাই হচ্ছে আমার সেই প্লুরা। আঁকার সময় অবশ্যই তুমি প্লুরাটাও এঁকে দিবে, যেহেতু আমরা লিখবো প্লিউরা। হ্যাঁ, প্লিউরার তাহলে কয়টা লেয়ার? আমরা জানি 2টা লেয়ার। একটাকে, বাইরেরটাকে কি বলা হয়? প্যারাইটাল লেয়ার।
বা প্যারাইটাল স্তর, আর ভেতরেরটাকে আমরা কি বলি, ভেতরেরটাকে বলা হচ্ছে ভিসেরাল স্তর, ভিসেরাল স্তর। এখন এই যে দুই স্তরটা আছে, এই দুই স্তরের মাঝখানে কি আছে, একটা ফাঁকা জায়গা আছে না? এই ফাঁকা জায়গায় কি থাকে, প্লুরাল ফ্লুইড থাকে। কি থাকে? প্লুরাল ফ্লুইড, যেটা আমাদের ফুসফুসের যে ঘর্ষণটা প্রতিরোধ করে, যার কারণে আমাদের ফুসফুস খুব সহজে নড়াচড়া করতে পারে, অর্থাৎ প্রসারিত হতে পারে এবং সংকুচিত হতে পারে। আচ্ছা, এখন ডান ফুসফুস এই যে জায়গাটাতে ঢুকছে এবং বাম ফুসফুস যেই জায়গাটা ঢুকছে, এই জায়গার নাম হচ্ছে হাইলাম। এই জায়গার নাম কি? এই জায়গার নাম হচ্ছে হাইলাম, অবতল একটা অংশ, তাই না? হাইলাম। এখন কথা হচ্ছে, এই হাইলামের মধ্য দিয়ে শুধু ব্রঙ্কাস ঢুকে না, এইটা বললাম ভুল কথা। অবশ্যই সেই হাইলামের মধ্য দিয়ে একটা কি ঢুকে, একটা পালমোনারি আর্টারি ঢুকে। পালমোনারি আর্টারি ঢুকে কি ঢুকে না? অবশ্যই ঢুকে। এবং পালমোনারি ভেইন বের হয়, বের হয় না? অবশ্যই বের হয়। এবং সাথে সাথে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র লিগামেন্টও এই চারপাশে আছে, যেটা বক্ষ গহ্বরের সাথে ফুসফুসটাকে ঝুলায় রাখতে সাহায্য করে। এই যে টোটাল যে পার্টটা, এই যে টোটাল একটা পার্ট তুমি দেখতেছো, টোটাল একটা পার্ট, এই যে অঞ্চলটা, এই যে অঞ্চলটা, তারপর এই যে অঞ্চলটা, এটাকে একত্রে বলা হয় হচ্ছে পালমোনারি রুট। কি বলা হয়? পালমোনারি রুট। তাহলে পালমোনারি রুট বা মূল কি জিনিস, কারা কারা গঠন করতেছে? অবশ্যই সেখানে কি থাকবে? ব্রঙ্কাস থাকবে, অবশ্যই সেখানে ধমনী থাকবে, পালমোনারি ধমনী থাকবে, অবশ্যই সেখানে পালমোনারি শিরা বা পালমোনারি ভেইন থাকবে, এবং সাথে সাথে কিছু লিগামেন্ট থাকে। সাথে সাথে কি থাকে? কিছু পালমোনারি লিগামেন্ট থাকে। এটা মিলিত হয়ে যে দড়ির মতো স্ট্রাকচার গঠন করে, এটার নাম হচ্ছে পালমোনারি রুট। এই পালমোনারি রুটের মাধ্যমে হচ্ছে ফুসফুস কি থাকে, বক্ষ গহ্বরে ঝুলে থাকে। তাহলে তোমাকে যদি আমি এমসিকিউ তে প্রশ্ন করা হয় যে বক্ষ গহ্বরে ফুসফুস ঝুলে থাকে কিসের মাধ্যমে, তুমি বলতে পারবে না পালমোনারি রুটের মাধ্যমে। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা মোটামুটি ফুসফুসের একটা স্ট্রাকচার জানতে পারছি, যে ফুসফুসের কি কি স্ট্রাকচার বলছে। দেখো বইতে আমরা এই পর্যন্ত ফুসফুসটা পড়ছিলাম। এখন কাহিনী হচ্ছে, এই যে প্রত্যেকটা লোব, তাহলে এইটা একটা লোব, আপার লোব, মিডিল লোব, তারপরে লোয়ার লোব, লোয়ার লোব। আবার এটা হচ্ছে আমাদের আপার লোব, এটা হচ্ছে আমাদের লোয়ার লোব। তো এই যে ডান পাশের টোটাল যে লোবগুলা আবার ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত, এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র বিভক্ত হয়, এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত হয়, যে আমি যে ডট 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 দিতেছি, এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত হয়। এই ফুসফুসটাও ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে বিভক্ত হয়ে থাকে। ঠিক আছে? তাহলে বিভক্ত হইতে হইতে টোটাল যে ডান ফুসফুসটা, এটা কি আমাদের ডান ফুসফুস। তাহলে ডান ফুসফুসের আমাদের যে মূল জিনিসটা বুঝতে হবে, ফুসফুস, ডান ফুসফুসের লোব ছিল কয়টা ভাই? লোব থাকে হচ্ছে আমাদের, লোব থাকে হচ্ছে আমাদের তিনটা। আর এইটা হচ্ছে আমাদের বাম ফুসফুস, এটা হচ্ছে আমাদের বাম ফুসফুস। দেখো আমি যে কথাগুলো বলতেছি, এটাই তুমি খাতায় লিখতে হবে, এবং এই ছবিটা তুমি চিত্রে বই খাতায় লিখতে হবে, আঁকতে হবে। ফুসফুস, বাম ফুসফুসের লোব কয়টা? বাম ফুসফুসের লোব দুইটা। তাহলে লোব বেশি কার? ডান ফুসফুস। তাহলে ডান ফুসফুস অবশ্যই বাম ফুসফুসের সাথে বড়, তাই না? আবার একই সাথে তার যেহেতু বড়, তার ওজনও বেশি, 665 গ্রামের মতো, তাই না? আবার 665, এটা হচ্ছে 525 গ্রামের মতো, তাই না? ও মনে রাখা একদম সহজ। এখন এই যে ডান ফুসফুসের প্রত্যেকটা লোব আবার ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে ভাগ হয়েছে, এইটাকে বলা হয় সেগমেন্ট। এটাকে কি বলা হয়? সেগমেন্ট। এটাকে বলা হয় সেগমেন্ট বা লোবিউল, একই কথা, সেগমেন্ট বা লোবিউল। ঠিক আছে? এই সেগমেন্ট থাকে ডান ফুসফুসে 10টা, আর বাম ফুসফুসে এই সেগমেন্ট বা লোবিউল, লোবের ছোটটাকে বলা হয় লোবিউল, থাকে হচ্ছে আমাদের 8টা। মনে থাকবে? তাহলে ডান ফুসফুসে লোব থাকে 3টা, সেগমেন্ট বা লোবিউল থাকে 10টা, আর বাম ফুসফুসে লোব থাকে 2টা, লোবিউল সেগমেন্ট বা লোবিউল থাকে 8টা। তো সংখ্যাটা আমাদের বুঝতে হবে। এখন দেখো আমাদের ভেতরে কি বলছে, আমরা একটু নিচের দিকে যাই। তাহলে আমরা এই কথাগুলা বললাম, পড়ে আসছি, এই কথাগুলা বললাম, এইখান থেকে পড়ে আসছি। তবে হ্যাঁ, আমাদের আজমল স্যারের বইতে লোবিউলটাকে আলাদা করে বলছে। উচ্চ অন্য অন্য যেই ক্লাসে, একটু হায়ার ক্লাসে গেলে লোবিউল আর সেগমেন্টকে একই ধরা হয়েছে। তবে আমাদের আজমল স্যার বলছে, আজমল স্যার কি বলছে? আজমল স্যার বলছে হচ্ছে লোবের ছোটগুলাকে বলা হয় হচ্ছে সেগমেন্ট, আর সেগমেন্ট আবার অসংখ্য ছোট ছোট লোবিউলে বিভক্ত। কিন্তু তোমাকে যদি প্রশ্ন করা হয় যে ডান ফুসফুসে লোবিউল কয়টা, 2, 3, 2, 10, আর তুমি কি দাগাবা? 10 দাগাবা। ঠিক আছে? তখন কোশ্চেন ভেদে লোবিউল এবং সেগমেন্টকে অভেদ কল্পনা করা হয়, কিন্তু প্রকৃতপক্ষে সেগমেন্ট আলাদা, লোবিউল আলাদা। হ্যাঁ, লোবিউল, লোবিউল হচ্ছে সেগমেন্টের আরো ছোট ভাগ। কথা বুঝে গেছে? তাহলে তুমি মনে রাখবা,
ডান ফুসফুসের লোব 3টা থাকবে, সেগমেন্ট 10টা থাকবে, বাম ফুসফুসের লোব 2টা থাকবে, সেগমেন্ট 8টা থাকবে। আচ্ছা, নিচের দিকে একটা গুরুত্বপূর্ণ কথা আমরা বলবো, এইটুকু পড়ে ফেলছি। এখন দেখো এইখানে আসলে ফুসফুস কি জিনিস। ফুসফুস একটা অবিচ্ছিন্ন অংশ নয়, বরঞ্চ এই যেই ব্রঙ্কাসটা তৈরি হয়েছে, এই ব্রঙ্কাস আস্তে 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 বিভক্তই ফুসফুস একটা গাছের মতো সৃষ্টি করছে। গাছ যেরকম মূল থেকে কাণ্ড, কাণ্ড থেকে শাখা, প্রশাখা হয়ে পাতা, সবগুলোই তো অবিচ্ছিন্নভাবে কাণ্ডের সাথেই যুক্ত থাকে সামহাও। সেইভাবেই ফুসফুসটা গঠন হয়। দেখো কি হয়, তাহলে ফুসফুস গঠন হয় কিভাবে, আসো আমরা সেটা একটু দেখি। খুব মজার বিষয়, আমাদের যে ট্রাকিয়া থাকে সেই ট্রাকিয়াটা বিভক্ত হয়ে যায়, বিভক্ত হয়ে কি তৈরি করে, দুইটা ব্রঙ্কাস তৈরি করে, তাই না? দুইটা ব্রঙ্কাসকে বলা হয় হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস। কি বলা হয়? প্রাইমারি ব্রঙ্কাস। এই প্রাইমারি ব্রঙ্কাস বিভক্ত হয়ে 3টা লোবের মধ্যে বিভক্ত হয়, তাই না? অর্থাৎ ডান পাশের যে ব্রঙ্কাসটা সেটা 3টা শাখায় বিভক্ত হয়, আর বাম পাশের যে ব্রঙ্কাসটা সেটা 2টা শাখায় বিভক্ত হয়ে যায়। এদেরকে বলা হয় হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস। কি বলা হয়? সেকেন্ডারি ব্রঙ্কাস। এখন সেকেন্ডারি ব্রঙ্কাসটা একটু মাথা খাটায় বলো তো কিসের মধ্যে প্রবেশ করতেছে? লোব। তাহলে সেকেন্ডারি ব্রঙ্কাসের অপর নাম হচ্ছে লোবার ব্রঙ্কাস। কি নাম? লোবার ব্রঙ্কাস। খেয়াল করো, লোবার ব্রঙ্কাস আবার বিভক্ত হয়ে তৈরি করে হচ্ছে টারশিয়ারি ব্রঙ্কাস। কি বলা হয়? টারশিয়ারি। প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি ব্রঙ্কাস তৈরি করে। আচ্ছা, টারশিয়ারি ব্রঙ্কাস তৈরি করার পরে এই ব্রঙ্কাসটা আবার ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত হয়ে যায়। একে বলা হয় প্রান্তীয় ব্রঙ্কিওল। একে কি বলা হয়? প্রান্তীয় প্রান্তীয় ব্রঙ্কিওল। এই কথাগুলাই তোমার বললাম ফুসফুসের গঠন লেখার সময় লিখতে হবে। প্রান্তীয় ব্রঙ্কিওল পরবর্তীতে আবার বিভক্ত হয়ে যায়। কি হয়ে যায়? আবার বিভক্ত হয়ে যায়। বিভক্ত হয়ে কি তৈরি করে? শ্বসন ব্রঙ্কিওল। খেয়াল করছো? শ্বসন ব্রঙ্কিওল। অর্থাৎ শ্বসন ব্রঙ্কিওলটা হচ্ছে ঠিক জাস্ট এরকম। এই যে ব্রঙ্কিওল একটা, সরি, ব্রঙ্কিওল এইভাবে একটা ব্রঙ্কিওল আসলো। এখন ব্রঙ্কিওল যে আসলো, তুমি একটা জিনিস খেয়াল করবা, দেখো আমার ছবিটা একটু খেয়াল করবা, হ্যাঁ, আমার ছবিটা একটু খেয়াল করবা, আমার ছবিটা একটু সুন্দর করে খেয়াল করবা, আমি আসলে কিভাবে আঁকতেছি। আহ 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 দেখো, এই যে প্রত্যেকটা শ্বসন ব্রঙ্কিউল আইসে এই মাথায় একটা থলি থাকে। কি থাকে? একটা থলি থাকে। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র থলিটাকে বলা হয় হচ্ছে অ্যালভিওলার থলি। কি বলা হয়? অ্যালভিওলার অ্যালভিওলার থলি বলা হয়। অ্যালভিওলার থলি বলা হয়। এখন এই অ্যালভিওলার থলির এই যে ছোট ছোট জায়গাগুলা দেখতেছো, এই যে একটা অঞ্চল, তারপরে এই একটা অর্থাৎ এই যে একটা অঞ্চল, তারপরে এই একটা অঞ্চল, এই একটা অঞ্চল, এরাই হচ্ছে অ্যালভিওলাস। এরাই কি? অ্যালভিওলাস। এখন এই অ্যালভিওলাস গুলা পরস্পর মিলিত হয়ে একটা থলি সদৃশ গঠন করছে, এটার নামই হচ্ছে অ্যালভিওলার থলি। এখন অ্যালভিওলার থলির মাঝখানের দিকে কি আছে? একটা ফাঁকা জায়গা আছে না? এই ফাঁকা জায়গা, যত প্রকার ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাকে বলা হয় হচ্ছে অ্যাট্রিয়াম। অর্থাৎ অ্যাট্রিয়াম যে শুধু হার্টে থাকবে এরকম নয়, অ্যাট্রিয়াম যে শুধু হার্টে থাকবে এরকম নয়, বরঞ্চ সেটা শ্বসনে আমাদের ফুসফুসেও থাকতে পারে। সেই জিনিসটাই বললাম আমাদের এই জায়গাটায় বলছে। কই 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 এইখানে সেই কথাই বলছে যে শ্বসন ব্রঙ্কিওল গঠন করে এবং অ্যালভিওলার নালী অ্যাট্রিয়াম অ্যালভিওলার থলিয়ে পরিবেশে অ্যালভিওলাসে উন্মুক্ত হয়। তাহলে কাহিনীটা আসলে কি ঘটছে? এই হচ্ছে তোমার টোটাল কাহিনী, একটা গাছের মতো। এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাই ছিল হচ্ছে আমাদের শ্বসন ব্রঙ্কিওল। কি ছিল? শ্বসন ব্রঙ্কিওল ছিল। এখন শ্বসন ব্রঙ্কিওল কি গঠন করছে? ছোট্ট একটা অ্যালভিওলার নালী গঠন করছে। কি গঠন করছে? অ্যালভিওলার নালী গঠন করছে। সেই অ্যালভিওলার নালী এসে টোটাল থলিটার নাম কি গঠন করছে? অ্যালভিওলার থলি। এবং অ্যালভিওলার থলির প্রত্যেকটা অংশ হচ্ছে আমাদের এই যে হলুদ কালারের যে অঞ্চল দিতেছি, প্রত্যেকটা হচ্ছে অ্যালভিওলাস, এবং মাঝখানে একটা কি গঠন করছে? অ্যাট্রিয়াম গঠন করছে। তাহলে আমরা লিখতে পারবো না টোটাল প্রসেসটা এইভাবে? এইটাই তোমার ফুসফুসের গঠন। দেখো আমাদের পরবর্তীতে এই যে এই জিনিসটা দিছে, এই জিনিসটাই হচ্ছে তোমার এমসিকিউ তে দেয়, নিচের কোনটি শ্বসন তন্ত্রে বায়ু প্রবাহের গতিপথ? ঠিক আছে, ক খ গ ঘ। ফার্স্টে ট্রাকিয়ার পরে ব্রঙ্কাসের পরে ব্রঙ্কিওল, এরপরে কি করছে? ব্রঙ্কিওল। এই যে ছবিটা দেখো, এই ব্রঙ্কিওল দুই প্রকার, একটা হচ্ছে প্রান্তীয়, এটা হচ্ছে শ্বসন। তাহলে এই হচ্ছিল শ্বসন ব্রঙ্কিওল। শ্বসন ব্রঙ্কিওলের পরে ছোট্ট একটা নালী বের হয়েছে, যার নাম কি? অ্যালভিওলার নালী, যার নাম হচ্ছে অ্যালভিওলার নালী। এই অ্যালভিওলার নালী কিসে উন্মুক্ত হয়েছে? অ্যাট্রিয়ামে উন্মুক্ত হয়েছে। কিসে উন্মুক্ত হয়েছে? অ্যাট্রিয়াম। এই অ্যাট্রিয়াম পরবর্তীতে কি একটা তৈরি করছে?
অ্যালভিওলার থলি তৈরি করছে, অ্যালভিওলার থলি তৈরি করছে, এবং সেই অ্যালভিওলার থলির মধ্যে অসংখ্য ছোট ছোট এই যে কি কি আছে, একটা অ্যালভিওলাস আছে। বুঝা গেছে এখন? ক্লিয়ার না? একদম ক্লিয়ার, ইনশাল্লাহ আর কোনো আমাদের সমস্যা হবে না। এখন চলে আসো আমাদের ফুসফুসের কাজ, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সিকিউ এর জন্য। ফুসফুসের কাজ, প্রধান কাজ তুমি জানো যে ফুসফুস মানুষের প্রধান শ্বসন অঙ্গ, অর্থাৎ ফুসফুসের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়া মানে কি, চাপের আদান প্রদানের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন পরিবহন হয়। আচ্ছা, 2 নাম্বার, দেহ থেকে শ্বসন বর্জ্যে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় সেটা হচ্ছে ত্যাগ হয়। শুধু তাই না, আমরা জানি যে এই কার্বন ডাই অক্সাইড ত্যাগের সময় দেহ থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প অর্থাৎ পানি বাষ্পাকারে বের হয়ে যায়। তাহলে দেখো তো, পানি যদি তুমি বের করে দাও তাহলে পানিটার সাথে কিসের সম্পর্ক? তাপ। যেরকম গোসল করলে আমাদের ঠান্ডা লাগে না, মানে কি পানিটা, ওই তাপটা পানির সাথে মিশে বের হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে দেহ থেকে তাপমাত্রা নিয়ন্ত্রণ, পানি সাম্য রক্ষা, এবং আমরা জানি যে ফুসফুসের বাতাস থেকে আমরা যে কথা বলতেছি তখন একটা বাতাসের ধাক্কার প্রয়োজন হয়, সেটা ফুসফুস থেকে আসে, সেটা শব্দ সৃষ্টিতে অংশগ্রহণ করে। আচ্ছা, 4 নাম্বার, ফুসফুস বিভিন্ন ধরনের প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট সংশ্লেষ তৈরি করে, বিশেষ করে সেরোটোনিন এবং হিস্টামিন তৈরি করে, একই সাথে ব্র্যাডিকাইনিন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন, এই 4টা নাম তোমাদের মুখস্থ রাখতে হবে, এটা তৈরি করে। শুধু তাই না, অ্যালভিওলাস এর মধ্যে এক প্রকার ম্যাক্রোফাজ থাকে। ম্যাক্রোফাজ মানে কি, এক ধরনের শ্বেত রক্তকণিকা, মনোসাইট পরিবর্তিত হয়ে যেই শ্বেত রক্তকণিকা তৈরি করে তার নাম হচ্ছে ম্যাক্রোফাজ। এরা বললাম জীবাণু, যদি ব্যাকটেরিয়া বলো, ছোট ছোট ভাইরাস বলো, ছোট কোনো অণুজীব বলো, সেটা গ্রাস করে ফেলে, সাথে সাথে অম্ল ক্ষারের সাম্য রক্ষা করে। এই 9-10টা কাজ যদি তুমি মুখস্থ রাখতে পারো, সুন্দরভাবে তুমি পেরে দিয়ে আসতে পারবা। আচ্ছা, এখন আসো, সেটা হচ্ছে আমাদের অ্যালভিওলাস। অ্যালভিওলাস আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফর বোথ সিকিউ এন্ড এমসিকিউ। এমসিকিউ থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। তো স্বাভাবিকভাবে অ্যালভিওলাস লিখতে হলে তোমাকে এই নিচের সুন্দর একটা ছবি, পরবর্তী ছবি আছে, সেটা লিখতে হবে, সাথে কিছু কথা আছে এমসিকিউ এর জন্য। ফার্স্ট তোমাকে যখন বলবে এই কথাটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যালভিওলাস ফুসফুসের গঠন ও কার্যের এককে কি বলা হয়? উত্তর হচ্ছে অ্যালভিওলাস। এখন অ্যালভিওলাস আসলে যখন সংজ্ঞা তুমি অ্যালভিওলাস লিখবা, বা অ্যালভিওলাস কাকে বলে, কখনো কখনো কতেও দিছে, লিখতে হবে এটা একটা গ্যাসীয় বিনিময় তল। এটা একটা কি? গ্যাসীয় বিনিময় তল, যা ফুসফুসের গাঠনিক এবং কার্যিক একক হিসেবে কাজ করে। কারণ কি, এটা গ্যাসীয় আদান প্রদানের সাথে সংযুক্ত। তো তুমি এইখান থেকে সেই জিনিসটা দেখো, গ্যাসীয় বিনিময় তল হিসেবে কাজ করে। এখান থেকে এমসিকিউ কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। নবজাতক কম 20 মিলিয়ন, 8 বছরে আরেকটু বেশি 300 মিলিয়ন, অন্যদিকে পূর্ণবয়স্কে আরো বেশি 480 মিলিয়ন। বাস, এখান থেকে আর কোনো কিছু পাওয়া লাগবে না। অ্যালভিওলাসের ব্যাস লাগবে 0.2 মিলিমিটার, আর পুরুত্ব হচ্ছে 0.2 মাইক্রোমিটার। স্বাভাবিকভাবেই ব্যাসটা বেশি হয় আর পুরুত্বটা কম হয়। এখন আসো, সেটা হচ্ছে একটা অ্যালভিলাসের গঠন আমরা দেখব। সো আমরা একটু অ্যালভিলাসের গঠনটা দেখে আসি, তারপরে চিত্রটা আঁকবো, গঠনটা ব্যাখ্যা করব, এরপরে আমরা আবার বইয়ের মধ্যে ঢুকি। সো কথা হচ্ছে যে একটা অ্যালভিওলাস তো গ্যাসীয় বিনিময় তল, জিনিসটা দেখতে অনেকটা দেখবা যে এরকম ভাবে আঁকা থাকে। হ্যাঁ, অনেকটা এরকম ভাবে আঁকা থাকে। অ্যাকচুয়ালি আহ এই যেই ছবিটা দেখতেছো, এই ছবির ভেতরের দিকে যেই অঞ্চলগুলা দেখতেছো, এরা আসলে কিছুই না। এরা আসলে কিছুই না, বরঞ্চ এরা হচ্ছে কিছু কোষ। এদেরকে বলা হয় এপিথেলিয়াল সেল। এদেরকে কি বলা হয়? এরা হচ্ছে এপিথেলিয়াল সেল। কি সেল? এপিথেলিয়াল সেল। অর্থাৎ আমাদের টোটাল ফুসফুসের অ্যালভিওলাস গুলাই এপিথেলিয়াল সেল দ্বারা গঠিত। এপিথেলিয়াল সেল হচ্ছে 2 প্রকার হয়ে থাকে। হ্যাঁ, 2 প্রকার, একটাকে বলা হয় টাইপ 1, আর একটাকে বলা হয় টাইপ 2। সো আমি একটু এখানে একটু মুছবো, এখানে একটু মুছবো, কারণ আছে। কারণটা হচ্ছে কারণটা হচ্ছে আমি এটাকে একটু লাল কালিতে করব আলাদাভাবে বোঝার জন্য। আশা করি তোমরা বুঝবা। হ্যাঁ, আশা করি তোমরা বুঝবা। তো এই এপিথেলিয়াল সেল গুলা বুঝতে পারতেছো যে সবগুলো এপিথেলিয়াল সেল, এইটাও এপিথেলিয়াল সেল, হলুদ কালার গুলো এপিথেলিয়াল সেল। হলুদ কালার যে এপিথেলিয়াল সেল, এটাকে বলা হয় হচ্ছে টাইপ 1 এপিথেলিয়াল সেল, বা আই শাখার এপিথেলিয়াল সেল। কি বলা হয়? আই শাখার এপিথেলিয়াল কোষ, যেটা হচ্ছে
অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বিনিময়ের সাথে সংযুক্ত। অর্থাৎ আমাদের এই পাশে যেই ধমনীটা আছে, ধরো এই জায়গায় তো আমাদের অসংখ্য ধমনী আছে, তো এটা ধরো আমাদের ধমনী, আমরা তো একটা ফুসফুসের প্রস্থচ্ছেদ করছি, হ্যাঁ। তো আমাদের ভেতরে কি আছে? আমাদের ভেতরে অক্সিজেন আছে না? অক্সিজেন আছে না? তো এই অক্সিজেনটা ব্যাপন প্রক্রিয়ায় এই ধমনীতে প্রবেশ করে, এই টাইপ 1 বা আই শাখার এপিথেলিয়াল সেল ভেদ করে, হ্যাঁ। ঠিক অনুরূপ ভাবে আমাদের এখানে তো আমাদের শিরাও আছে, শিরা আছে না? মানে কি, ভেইন আছে না? তো ভেইনের মধ্যে কি থাকে? ভেইনের মধ্যে কার্বন ডাই অক্সাইড থাকে, অক্সিজেন, সরি আমি চিত্রটা একটু একটু উল্টা হয়ে গেছে, যে আমাদের অক্সিজেন থাকে, এই অক্সিজেনটা আস্তে আস্তে রক্তে প্রবেশ করে, আর আমাদের এই পাশে থাকে হচ্ছে ভেইন, এই পাশে থাকে কি, ভেইন। তো ভেইনের মধ্যে কি থাকে? কার্বন ডাই অক্সাইড থাকে। সেই কার্বন ডাই অক্সাইডটা এই পাশে ব্যাপন প্রক্রিয়ায় এই যে টাইপ 1 এপিথেলিয়াল সেল এইটা ভেদ করে অ্যালভিওলাসের মধ্যে প্রবেশ করে। এই জায়গাটাই হচ্ছে আমাদের যেই তলটা তুমি দেখতে পাইতেছো, এই টোটাল যে ফাঁকা যে তলটা, এই ফাঁকা তলটার নামই হচ্ছে আমাদের কি, অ্যালভিওলাস। এল ভি ও লাস। তাহলে ভাইয়া এই যে লাল কালারের কোষটা দিছেন এইটা কি? এইটাও বললাম এক প্রকার এপিথেলিয়াল সেল, এইটাও এক প্রকার এপিথেলিয়াল সেল, কিন্তু এটা দেখতে বললাম আইস আকার না, এটা বললাম মাছের আইসের মতো দেখতে মনে হচ্ছে না, পাতলা। তার জন্যই বললাম, এই পাতলা হওয়ার কারণেই বললাম গ্যাসীয় আদান প্রদান সম্ভব, কিন্তু এটা কোষটা অনেক মোটা। এইটার নাম হচ্ছে টাইপ 2। এটার নাম কি? টাইপ 2 এপিথেলিয়াল সেল, বা এটার আরেকটা নাম আছে, নাম হচ্ছে সেপ্টাল কোষ। কি কোষ? সেপ্টাল কোষ। এই সেপ্টাল কোষ হচ্ছে এই সেলের মধ্যে কিছু কিছু সারফেক্টেন্ট, ডিটারজেন্ট জাতীয় পদার্থ ক্ষরণ করে, যেটার নাম হচ্ছে সারফেক্ট্যান্ট। খুবই গুরুত্বপূর্ণ, যেটার নাম কি? সারফেক্ট্যান্ট। তাহলে সারফেক্ট্যান্ট এটা কোন সেল থেকে আসে? টাইপ 2 এপিথেলিয়াল সেল। খুবই গুরুত্বপূর্ণ, কি সেল? টাইপ 2 এপিথেলিয়াল সেল সারফেক্ট্যান্ট ক্ষরণ করে। এরপরেই তুমি আসলে চলে যাবা, সেটা হচ্ছে সারফেক্ট্যান্ট। এই ধরো একটা সারফেক্ট্যান্ট, এই সারফেক্ট্যান্ট, এই সারফেক্ট্যান্ট। এই সারফেক্ট্যান্টের কাজটা আসলে কি? এক নাম্বার কাজ, সেটা হচ্ছে এই সারফেক্ট্যান্ট এই পৃষ্ঠতলের আমাদের তলটান, কি, তলটান বা পৃষ্ঠটান হ্রাস করে। যার কারণে পৃষ্ঠটান হ্রাস করলে কি হয়? আমাদের ফুসফুসটা সহজে সংকুচিত প্রসারিত হইতে পারে। অর্থাৎ তলটান বা পৃষ্ঠটান হ্রাসের মাধ্যমে সারফেক্ট্যান্ট আমাদের সংকোচন আর প্রসারণে সাহায্য করে। এখন একটা মজার কথা হচ্ছে, সারফেক্ট্যান্ট যদি ক্ষরিতই না হয়, তাহলে ফুসফুস বললাম আর চুপসে যাবে, ফুসফুস প্রসারিত হবে না। আমরা জানি যে সর্বপ্রথম, কি বলছি, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, সর্বপ্রথম সারফেক্ট্যান্ট ক্ষরণ হয় কত সালে জানো? কত বয়সে? একটা ভ্রূণের 23 সপ্তাহ, আমরা যখন মায়ের পেটে থাকি, 23 সপ্তাহ, 23 সপ্তাহ বয়সে সর্বপ্রথম আমাদের সারফেক্ট্যান্ট ক্ষরণ শুরু হয়। আর আর এই জন্যই 24 সপ্তাহ, 24 সপ্তাহের আগে মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী ধরা হয় না। এই দুইটা সাল নিয়ে, সাল বলতেছি, উইক নিয়ে, সময় নিয়ে তোমরা খুব প্যাচাও, খেয়াল করো। যখন প্রশ্নে সর্বপ্রথম কথাটা বলবে, 23 প্রথম না 24 প্রথম, অর্থাৎ কোনটা আগে? 23 আগে। তাহলে অপশনে যখন সর্বপ্রথম বলবে, তুমি 23 সপ্তাহ দাগাই দিবা। আর যদি সর্বপ্রথম অপশনে না থাকে, তুমি 24 সপ্তাহ দাগায় দিবা। এছাড়াও এছাড়াও আমাদের এই যেই টোটাল যেই আমাদের অ্যালভিওলাস, এই অ্যালভিওলাসে এক প্রকার সেল পাওয়া যায়, যেটাকে বলা হয় হচ্ছে অ্যালভিওলার, অ্যালভিওলার কি, ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ মানে আসলে ধরো এখানে একটা ছোট্ট ব্যাকটেরিয়া আসছে, সামহাউ সেই ছোট্ট ব্যাকটেরিয়াটা এই অ্যালভিওলাস ভেদ করে ভেতরে চলে আসছে, তখন এই অ্যালভিওলার ম্যাক্রোফাসটা এই ব্যাকটেরিয়াটাকে এনগালফ করে, সেই এনগালফের মাধ্যমে ব্যাকটেরিয়াটাকে কি করবে? ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করবে, ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করবে। ঠিক আছে। এছাড়া আমাদের যেহেতু এটা সংকুচিত প্রসারিত হয়, অর্থাৎ সংকোচন প্রসারণের প্রয়োজন, এই টোটাল অ্যালভিওলাসের প্রাচীরে অসংখ্য ইলাস্টিন ফাইবার থাকে। অসংখ্য কি থাকে? কোলাজেন এবং ইলাস্টিন ফাইবার থাকে। কোলাজেন এবং ইলাস্টিন ফাইবার, আমি লিখে দিই, কোলাজেন, কোলাজেন এবং ইলাস্টিন, ইলাস্টিন, ইলাস্টিন ফাইবার থাকে। এই ছবিটা এবং এই চিত্রটা তুমি যদি সুন্দরভাবে দিয়ে আসতে পারো পরীক্ষায়, ইটস মোর দ্যান এনাফ। নিচে ছোট্ট করে একটু সুন্দর করে লিখে দিবা, ফিগার কি, অ্যালভিওলাস, অ্যালভিওলাস, বাস, কাহিনী শেষ। আসো আমরা বইতে চলে আসি।
সেটা হচ্ছে এইখানে সেই কথাগুলাই আসলে লেখা হয়েছে, এখান থেকে এক্সেপশনাল আসলে কোনো কথাই লেখা হয় নাই। আমি যা পড়াইলাম সেটাই এখানে লেখা হয়েছে। ফার্স্ট অফ অল বলছে দেখো যে অ্যালভিওলাসের প্রাচীরে দুই ধরনের আবরণী কোষ থাকে, মানে কি এপিথেলিয়াল সেল থাকে। আবরণী মানে হচ্ছে এপিথেলিয়াল সেল। একটাকে বলা হয় টাইপ 1 কোষ এবং একটাকে বলা হয় টাইপ 2 সেল। টাইপ 2 কোষের প্রাচীর ভেতরের দিকে সারফেক্ট্যান্ট ক্ষরণ করে, যে সারফেক্ট্যান্ট হচ্ছে ইংলিশ নামটা হচ্ছে ডাইপালমিটোইল লেসিথিন, যেটা এক প্রকার ডিটারজেন্ট জাতীয় পদার্থ। যে কাঁচপাওয়ার কাঁচার যে ডিটারজেন্ট আছে না, ওয়ান কাইন্ড অফ সেই ডিটারজেন্ট জাতীয় পদার্থ। এটা এক প্রকার ফসফোলিপিড, এটা এক প্রকার কি ফসফোলিপিড। রাসায়নিক পদার্থ নিঃসরণ করে সারফেক্ট্যান্ট অ্যালভিওলাসের, খেয়াল করছো, পৃষ্ঠটান হ্রাস করে, এক নাম্বার কাজ। যার কারণে অ্যালভিওলাসের চুপসে যাওয়া থেকে রক্ষা করে, দুই নাম্বার কাজ। সারফেক্ট্যান্ট বিহীন অ্যালভিওলাস তথা ফুসফুস যথাযথ কাজ করতে পারে না, এই জন্য 23 সপ্তাহ বয়স্ক মানব ভ্রূণে সর্বপ্রথম সারফেক্ট্যান্ট ক্ষরণ হয়। আর এই কারণেই 24 সপ্তাহ আগে মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের ধারণা করা হয়, বাস হয় না, দ্যাটস ইট। আমরা এটুক পড়লেই আমাদের হয়ে যাবে। শ্বাসপেশি, অর্থাৎ আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য যেই পেশিগুলা প্রয়োজন সেটাকেই শ্বাসপেশি বলা হয়। দুই ভাগে বিভক্ত, একটাকে বলা হয় মেজর আর একটাকে বলা হয় মাইনর। মেজর শ্বাসপেশি দুইটা, একটা হচ্ছে বহিস্থ ইন্টারকোস্টাল পেশি, আমাদের যেই রিবস গুলো আছে, বুকের খাঁচা, আমাদের কি আছে, বুকের যে খাঁচাগুলো আছে, ঠিক আছে, বুকের যেই খাঁচাগুলো আছে, রিবস গুলো আছে, রিবস গুলার যে পেশি এটাকে বলা হয় ইন্টারকোস্টাল পেশি। আর আমাদের বক্ষ গহ্বর উদর গহ্বর, এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। বক্ষ গহ্বর আর উদর গহ্বর পৃথককারী যেই ইটা আছে, পেশিটা আছে, এটাকে বলা হয় কি মধ্যচ্ছদা। এটাকে কি বলা হয় মধ্যচ্ছদা। আশা করি দেখা যাচ্ছে ঠিক মতো, ঠিক মতো দেখা যাচ্ছে কি, ঠিক মতো দেখা যাচ্ছে, ঠিক আছে, ওকে, আশা করি শুনতেও শোনাও যাচ্ছে আমার মতো, হ্যাঁ ঠিক আছে, অল গুড। এখন তুমি কি করবা দেখো, তার মানে শ্বাসপেশি দুইটা, একটা হচ্ছে ডায়াফ্রাম আর একটা ইন্টারকোস্টাল পেশি, আমি তোমাকে পড়াই দিচ্ছি। এখন তুমি যে জিনিসটা করবা সেটা হচ্ছে শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ সময়ের কাজ। এটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা কাজ সুন্দর মতো রিভিশন দিবা, সুন্দর মতো রিভিশন দিবা, বাস, আর কাহিনী নাই। আমরা চলে আসি, সেটা হচ্ছে শ্বসনতন্ত্রের কাজের মধ্যে একটু রিডিং দিবে, এখান থেকে বেশি কিছু না। ফুসফুসের কাজ মানেই শ্বসনতন্ত্র কাজ, শ্বসনতন্ত্রের কাজটা সুন্দর করে একটু রিডিং দিবা। এখানে একটা এমসিকিউ আছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শ্বসনতন্ত্র যে পানি সাম্যতা আমি পড়ছি, যে ফুসফুস পানি সাম্য নিয়ন্ত্রণ করে কিভাবে, প্রতিদিনে ফুসফুসের মাধ্যমে 400 থেকে 600 মিলিলিটার, এটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। 400 থেকে 600 মিলিলিটার পানি দেহ থেকে বের হয়ে যায়, এখান থেকে আর কিচ্ছু আমাদের লাগবে না। এখন এই ছবির মধ্যে তুমি যদি একটু তাকাও, খেয়াল করো যে আমাদের এই একটা অ্যালভিওলাস, এই একটা অ্যালভিওলাস, এই একটা অ্যালভিওলাস, তাই না? তো পাশাপাশি অবস্থিত দুইটা অ্যালভিওলাসের মাঝখানে একটা প্রাচীর আছে না, আছে। এই প্রাচীরটাকে বলা হয় হচ্ছে ট্রাবেকুলি। অ্যালভিওলাই গুলো ট্রাবেকুলি নামক ব্যবধায়ক পর্দার মাধ্যমে পৃথক থাকে। আমি কথা বুঝাইতে পারছি? তুমি যদি আমার ছবিটার দিক তাকাও, তাহলে এই পাশেও তো ধরো আর একটা অ্যালভিওলাস আছে। তাহলে এই একটা অ্যালভিওলাস আর এই একটা অ্যালভিওলাস, মাঝখানে কি এই একটা ব্যবধায়ক পর্দা, এইটার নামই হচ্ছে ট্রাবেকুলি। এম আই ক্লিয়ার? হ্যাঁ অবশ্যই, আশা করি বুঝতে পারছি। এখন আসা যাক শ্বসনের শারীরবৃত্ত, মানে ফিজিওলজি। শারীরবৃত্ত মানে আর কিছু না, প্রসেস, অর্থাৎ আমাদের বহিঃশ্বসনটা কিভাবে হচ্ছে এইটাই আমাদের ব্যাখ্যা করতে হবে। তো বহিঃশ্বসনের বেলায় আমি আগেই বলছি, বহিঃশ্বসন অন্তঃশ্বসন আমি তোমাকে বুঝাই দিছি। বহিঃশ্বসন অন্তঃশ্বসন, আচ্ছা এটা আবার একটু আসছে, সরি, ঠিক আছে। বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসন আমি তোমাকে বললাম বুঝাই দিছি। দেখো, বহিঃশ্বসন আমি আগেই বলছি যে এই প্রক্রিয়ায় কোনো এনজাইমের বহিঃশ্বসন, বহি ভার্সেস অন্ত, হ্যাঁ, কখনো কখনো এটা খতে দেয়, একটা ছক করে লিখতে হয়। ছকে তুমি নর্মালি পারবা। এক নাম্বার, এটা কোষের বাইরে ঘটে। দুই নাম্বার, এখানে এনজাইমের কোনো ভূমিকা নেই এবং এতে কোনো প্রকার শক্তিও তৈরি হয় না। তিনটা পয়েন্ট লিখে দিলে তোমার 2 মার্ক কনফার্ম, বাস। এবং এটা একটা ভৌত প্রক্রিয়া, এটা একটা কি প্রক্রিয়া, ভৌত প্রক্রিয়া। আর অন্তঃশ্বসন একটা রাসায়নিক প্রক্রিয়া ভাইয়া। অন্তঃশ্বসন একটা কি জৈব রাসায়নিক প্রক্রিয়া, যেটা আমাদের কোষ আর রক্তের মধ্যে সংঘটিত হয় এবং এখানে আমাদের জারিত হয়ে শক্তি উৎপন্ন হয়, এবং 100% শক্তি হলে এখানে এনজাইমেরও অনেক ভূমিকা থাকবে, বাস, আর কিছু না। এখন দেখো, আমরা শ্বাস প্রশ্বাস কার্যক্রম যখন লিখবো, তখন আমাদের দুইটা শিরোনামে খাতায় লিখতে হবে। এক নাম্বার শিরোনাম হবে হচ্ছে প্রশ্বাস। এক নাম্বার কি হবে, প্রশ্বাস বা শ্বাস গ্রহণ। 2 নাম্বার শিরোনাম হবে নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ। তাহলে আসো আমরা এটা একটু বুঝি, বুঝে এসে বইটা আমরা দেখি, ঠিক আছে, বুঝে এসে বইটা আমরা দেখি। সো কথা হচ্ছে, আমি একটু ছবি আঁকি। আমাদের মাঝখানে, বুকের মাঝখানে একটা অস্থি থাকে। বুকের মাঝখানে একটা অস্থি থাকে, এটার নাম হচ্ছে স্টার্নাম। ধরো এইটা হচ্ছে আমার সেই একটা স্টার্নাম,
সে টু সে এইটা হচ্ছে আমাদের সেই একটা স্টারনাম। হ্যাঁ, এইভাবে স্টারনামটা থাকে এবং স্টারনামের পাশে খাঁজ থাকে, এখানে হচ্ছে রিবস গুলো এসে সংযুক্ত হয়। যেমন ধরো এইটা 1 নাম্বার রিবস, এইভাবে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। হ্যাঁ, এইভাবে আসে আলটিমেটলি আমাদের রিবস গুলো এসে সংযুক্ত হয়। তো এই পাশেও রিবস আছে, এই পাশে আমি রিবস আছে, এই পাশে আমি সম্পূর্ণ আঁকলাম না, এই পাশে খালি আমরা দুইটা একটু আঁকলাম, দুইটা আঁকার মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করব। তো এই যে রিবস গুলা দেখতে পাইতেছো তাই না, এটা হচ্ছে আমাদের একটা পরশুকা, পরশুকা বা রিবস, আর এইটাও আমাদের সেম পরশুকা। পরশুকা বা রিব, রিব। তো এই দুইটার মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে না, এটাকে বলা হয় ইন্টারকোস্টাল স্পেস। রিবের মেডিকেল টার্ম হচ্ছে কোস্ট। রিবের মেডিকেল টার্ম কি? কোস্ট। আমরা রিব বলি না, আমরা মেডিকেলের ভাষায় বলি কোস্টাল। তো এটাকে বলা হয় ইন্টারকোস্টাল স্পেস। দুইটা পরশুকার মধ্যবর্তী ফাঁকা জায়গাকে কি বলা হয়? ইন্টারকোস্টাল স্পেস। এই ইন্টারকোস্টাল স্পেসে অনেক কি থাকে? মাসেল থাকে, এইভাবে মাসেল দ্বারা পূর্ণ, মাসেল দ্বারা পূর্ণ থাকে। তিন লেয়ারের মাসেল থাকে, বহিস্থ, মধ্যস্থ আর অন্তস্থ। এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, ইনার বা মিডিল ইন্টারকোস্টাল মাসেল, আর হচ্ছে ইনার মোস্ট ইন্টারকোস্টাল মাসেল। তো আমরা এই বাইরের দিকের মাসেলটাকে কি বলা হয়? বহিস্থ ইন্টারকোস্টাল মাসেল। কি বলা হয়? বহিস্থ, বহিস্থ ইন্টার, ইন্টারকোস্টাল, ইন্টারকোস্টাল পেশি, বহিস্থ ইন্টারকোস্টাল পেশি। তো এইভাবে বললাম আমাদের টোটাল যেই বক্ষপিঞ্জরটা, সেই বক্ষপিঞ্জরটা ইন্টারকোস্টাল পেশি দ্বারা আবৃত আছে। হুম, একটা পেশির সাথে আর একটা পেশি, সরি, একটা রিপসের আর একটা রিপসের মধ্যবর্তী স্থান কি দ্বারা পূর্ণ আছে? ইন্টারকোস্টাল পেশি দ্বারা এভাবে পূর্ণ থাকে। তো ভালো কথা, পূর্ণ থাকলো। এবং এই যে আমাদের বক্ষ গহ্বরটা, হুম, এটা তো আমাদের কি একটা বক্ষ গহ্বর। তার নিচে কি থাকে? তার নিচে থাকে হচ্ছে উদর গহ্বর। তো এই বক্ষ গহ্বরের উদর গহ্বরের পার্থক্যকারী একটা কি থাকে? একটা পেশি থাকে। অর্থাৎ বক্ষ গহ্বর আর উদর গহ্বরের মাঝখানে একটা পেশি থাকে, বিশাল মোটা একটা পেশি। এটাকে আমরা বলি হচ্ছে ডায়াফ্রাম। এটাকে কি বলা হয়? ডায়াফ্রাম। সো আমরা ফার্স্টে বুঝবো হচ্ছে প্রশ্বাস। কি বুঝবো? প্রশ্বাস, বা যেটাকে আমরা বলতেছি হচ্ছে শ্বাস গ্রহণ। কি বলতেছি? শ্বাস গ্রহণ। অর্থাৎ অক্সিজেন কি করবে? প্রবেশ করবে, অক্সিজেন প্রবেশ করবে। তো এইটার ফার্স্টের স্টেজটা হচ্ছে, খেয়াল করো, আমাদের এই ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল স্পেস স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের সাথে সংযুক্ত হয়। তো মস্তিষ্ক যখন স্নায়ু উদ্দীপনা প্রেরণ করে, তখন এই ডায়াফ্রাম নিচের দিকে সরে আসে, অর্থাৎ সংকুচিত হয়। ফলে ডায়াফ্রামটা নিচের দিকে সরে আসলে কিরকম? ডায়াফ্রামটা এই বরাবর আসবে না, ডায়াফ্রামটা এই বরাবর চলে আসবে। তাহলে এই বরাবর চলে আসলো। আবার একই সাথে একটা জিনিস চিন্তা করো, একই সাথে স্নায়ু উদ্দীপনা বললাম, এই বহিস্থ ইন্টারকোস্টাল পেশিতেও উদ্দীপনাটা প্রবেশ করছে। ফলে বহিস্থ ইন্টারকোস্টাল স্পেস, বহিস্থ ইন্টারকোস্টাল স্পেসের মধ্যবর্তী বহিস্থ ইন্টারকোস্টাল পেশি উপরের দিকে উঠে যায়, সংকুচিত হয়ে যায়। আমাদের মনে রাখতে হবে ডায়াফ্রাম হচ্ছে সবসময় নিচের দিকে নামে, নিচের দিকে নেমে যায়, আর বহিস্থ ইন্টারকোস্টাল পেশি সবসময় উপরের দিকে উঠে। ফলে দেখো, এই উপরের দিকে উঠলে, এই নিচের দিকের পার্টটা যদি উপরে উঠে, তাহলে 100% এটার যেই ব্যাসটা ছিল, ওই চারপাশের ব্যাস, ডান বামের ব্যাসটাও বেড়ে যায়, অর্থাৎ এই ব্যাসটাও বেড়ে যায়। এবং একই সাথে যেই উপর নিচের যেই দৈর্ঘ্যটা আছে, সেই দৈর্ঘ্যটাও এতখানি বেড়ে গেছে। ফলে আমাদের যে আয়তন, সেই আয়তনটা কি হয়েছে? আয়তন 100% কমে গেছে। আয়তন কমে গেলে 100% কি হবে? চাপও কমে যাবে। অর্থাৎ বাইরের যে এনভায়রনমেন্টের চাপ, এনভায়রনমেন্টের যে অক্সিজেনের প্রেসার, সেইটা বেশি। আর এই পাশে এই আমাদের বক্ষ গহ্বরের মধ্যে যে অক্সিজেনের প্রেসার, সেইটা কম। তার মানে তখন কি হবে? অক্সিজেনটা আলটিমেটলি মুখগহ্বর, নাসাগহ্বর থেকে শ্বাসনালী, ব্রঙ্কাস হয়ে ফুসফুসের মধ্যে প্রবেশ করবে। এইটাই বললাম আমাদের প্রশ্বাস বা শ্বাস গ্রহণ বা অক্সিজেন গ্রহণ। এখন কি হয়েছে? এক পর্যায়ে অক্সিজেন গ্রহণ করতে 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 আমাদের ফুসফুস ফুলে উঠছে, তাই না? আমাদের ফুসফুস ফুলে উঠছে। তো ফুসফুস গুলো তখন কি হয়ে গেছে? একদম ফুল ফর্মে ভরে গেছে।
তাহলে ফুসফুস যখন একদম টান টান হয়ে গেছে, এটা তো আমাদের ফুসফুস বা লাং, তাহলে এই ফুসফুস যখন একদম শটান হয়ে গেছে, তখন এই ফুসফুস থেকে মস্তিষ্কে আর একটা উদ্দীপনা যায় যে এখন প্রশ্বাস থামাতে হবে। এখন কি হবে? প্রশ্বাস থামাতে হবে। ফলে এই ডায়াফ্রাম নিচ থেকে আবার উপরের দিকে উঠে আসে, আবার এই এই বহিস্থ ইন্টারকোস্টাল যে পেশিটা আছে সেটা উপর থেকে বিপরীত দিকে নিচের দিকে নেমে আসে। এটা বললাম কোনো উদ্দীপনার কারণে হচ্ছে না, জাস্ট সেখানে যেই প্রশ্বাসের যে উদ্দীপনাটা সেটা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। এই জন্যই এই নিঃশ্বাস, এই জন্য কি বলা হয় নিঃশ্বাস, বা যেটাকে আমরা বলি শ্বাস ত্যাগ, যেটাকে আমরা কি বলি শ্বাস ত্যাগ, এটা একটা কি প্রক্রিয়া? নিষ্ক্রিয় প্রক্রিয়া। এটা একটা কি প্রক্রিয়া? নিষ্ক্রিয় প্রক্রিয়া। প্রশ্বাস যখন বন্ধ হয় তখন জাস্ট নিঃশ্বাসটা শুরু হয়, এটার জন্য কোনো উদ্দীপনা এক্সট্রা লাগে না। ফলে আলটিমেটলি কি হয়? আমাদের কার্বন ডাই অক্সাইড যুক্ত বাতাস এই ফুসফুস থেকে আলটিমেটলি ব্রঙ্কাস হয়ে ট্রাকিয়া হয়ে বাইরে নির্গত হয়ে যায়। এই কথাটাই এবং এই ছবিটাই, দুইটা ছবি আমি তো এক ছবির মাধ্যমে বুঝাইছি, দুইটা ছবি তোমাকে একটা আমি দেখাই দিব। এইভাবে ছবিটা যদি তুমি সুন্দরভাবে এঁকে প্রশ্বাস আর নিঃশ্বাস ব্যাখ্যা করো, ফুল মার্ক পাবা। তো চলো আমরা বইয়ের মধ্যে ঢুকি। আসলে এখান থেকে কি বলছে, তোমাকে যখন প্রশ্বাস তুমি বলবা এটা সুন্দর করে পড়ে ফেলবা, এইটুক লিখতে হবে আমাদের। আর নিঃশ্বাস যখন লিখবা সুন্দর মতো এইভাবে লিখে দিয়ে আসবা। আর ছবিটা দেখো, এই পাশে সুন্দর করে ছবিটা আছে, সরি কই যেন ছবিটা, এই যে এরকম ভাবেও তুমি যদি দুইটা ছবি দিয়ে আসতে পারো, এরকম ভাবেও খেয়াল করতে হবে। মধ্যচ্ছদা লিখতে হবে বললাম, মধ্যচ্ছদা নিচে আর পাঁজর গুলো উপরে। আর এটা হচ্ছে ঠিক উপরে, দেখো উপরে একটু এঁকে দিচ্ছে, অর্থাৎ মধ্যচ্ছদা উপরে আর পাঁজর গুলো ভেতরে তথা নিচের দিকে, নিচের দিকে নেমে যায়। এই দুইটা ছবি আর এই কথাগুলা তুমি যদি একটু বুঝে লিখে দিয়ে আসতে পারো, ফুল মার্ক পাবা। ঠিক আছে, এখান থেকে আমাদের আর কিছু পড়ার নেই, আমরা সরাসরি চলে যাচ্ছি হচ্ছে প্রশ্বাস ও নিঃশ্বাসের মধ্যে ছকের যে পার্থক্য আছে, এখান থেকে একটা এমসিকিউ তে আসে। এই তথ্যটা আমাদের এমসিকিউ তে দেয়। সেটা হচ্ছে পূর্ণবয়স্ক মানুষ বিশ্রামকালে, পূর্ণবয়স্ক মানুষ বিশ্রামকালে বিশ্রামকালে প্রতি মিনিটে 14 থেকে 18 বার, আর নবজাতক 40 বার সংঘটিত হয় আমাদের একটা শ্বাস প্রশ্বাস ক্রিয়া। এটা এমসিকিউ এর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর এইখান থেকে যে ছকটা আছে সেই ছকটা একটু রিডিং দিবা, ছকটা রিডিং দিবা, দুইটা জিনিস মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে প্রশ্বাস বায়ুতে অক্সিজেনের পরিমাণ কত, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত, নিঃশ্বাস বায়ুতে অক্সিজেনের পরিমাণ কত, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত। ইভেন এটা মেডিকেলেও এসে গেছে। ঠিক আছে, দ্যাটস অল আমাদের গঠন। আমাদের এখান থেকে এগুলি আমরা পড়ে ফেলছি, এক্সট্রা বইয়ের কথা আমরা জেনে লাভ নাই। আমরা সরাসরি এখন পড়বো হচ্ছে, আচ্ছা তোমাদের বইতে দেখবা যে শ্বাস প্রশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রণ আছে। তো শ্বাস প্রশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রণ হয় দুই ভাবে, একটা স্নায়ু দ্বারা বা মস্তিষ্ক দ্বারা যেটাকে বলা হয় স্নায়বিক নিয়ন্ত্রণ, আর এটাকে বলা হয় রাসায়নিক উদ্দীপনা দ্বারা যেটাকে বলা হয় রাসায়নিক নিয়ন্ত্রণ। এইটা তুমি কিচ্ছু পড়ার দরকার নাই, আমি যেটুক বুঝার আমি সেটুক বুঝাই দিচ্ছি। দেখো আমাদের, ধরো এইটা একটা মস্তিষ্ক, হ্যাঁ ধরো সাপোজ এইটা একটা মস্তিষ্ক। সো এই মস্তিষ্কের লাস্টের দিকে দুইটা পার্ট আছে, এইটাকে বলা হয় হচ্ছে পন্স। এটাকে কি বলা হয়? পন্স। আর এটাকে বলা হয় হচ্ছে মেডুলা। সো এই পন্স এবং মেডুলাতে আল্লাহ তাআলা কিছু স্নায়ু গুচ্ছ দিছে। কি দিছে? কিছু স্নায়ু গুচ্ছ দিছে। ধরো এই একটা স্নায়ু গুচ্ছ, এই একটা স্নায়ু গুচ্ছ, আবার এই একটা স্নায়ু গুচ্ছ, এই একটা স্নায়ু গুচ্ছ। তো পন্সে যে স্নায়ুগুচ্ছ দুইটা যুক্ত, একটার নাম হচ্ছে নিউমোট্যাক্সিক, একটার নাম কি নিউমোট্যাক্সিক, হ্যাঁ। আর একটার নাম কি? আর একটা হচ্ছে অ্যানিউস্টিক, আর একটার নাম হচ্ছে অ্যানিউস্টিক স্নায়ু কেন্দ্র। তাহলে স্নায়ু কেন্দ্র কি জিনিস? নাথিং বাট কিছু স্নায়ুর গুচ্ছ। মেডুলাতে যারা অবস্থিত তার একটা নাম হচ্ছে প্রশ্বাস কেন্দ্র, একটা নাম কি প্রশ্বাস কেন্দ্র, আর একটা নাম হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র। তাহলে এই টোটাল চারটাকে একত্রে বলা হয় হচ্ছে শ্বসন কেন্দ্র। কি বলা হয়? শ্বসন কেন্দ্র। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে শ্বসন কেন্দ্র কয়টি, উত্তর হচ্ছে 4টি বা 2 জোড়া। এখন পন্সে কোন দুইটা অবস্থিত? নিউমোট্যাক্সিক আর অ্যানিউস্টিক, নাম একটু কঠিন যেটা, সেটা পন্সে। আর মেডুলাতে কোন দুইটা অবস্থিত? প্রশ্বাস আর নিঃশ্বাস, প্রশ্বাস আর নিঃশ্বাস। এখান থেকে দুইটা এমসিকিউ সবসময় মনে রাখবা।
যদি বলা হয় মস্তিষ্কের কোন অংশ শ্বাস প্রশ্বাস ক্রিয়া নিয়ন্ত্রণ করে, উত্তর হচ্ছে মেডুলা। তাহলে মেডুলা কি হবে? শ্বাস প্রশ্বাস ক্রিয়া নিয়ন্ত্রণ করে। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ। আমি যেটা গুরুত্বপূর্ণ বলতেছি এটা 100% মুখস্থ রাখবা। নিয়ন্ত্রণ করে। আর পন্স যেটা, সেটা হচ্ছে শ্বাস প্রশ্বাসের হার নিয়ন্ত্রণ করে, অর্থাৎ প্রতি মিনিটে কতটুকু হবে। তোমার যখন দৌড়াবা দেখবা যে আমাদের শ্বাস প্রশ্বাস হার বেড়ে যায়, এটা পন্স। আর স্বাভাবিক অবস্থায় শ্বাস প্রশ্বাসের যে মৌলিক ছন্দ, এটা নিয়ন্ত্রণ করে কে? মেডুলা। তাহলে প্রশ্ন কি হবে তোমাকে বলে দিছি, সংখ্যা 4টি বা 2 জোড়া, কোনটা কোথায় থাকে? যদি বলা হয় শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে কে, উত্তর হচ্ছে মেডুলা। শ্বাস প্রশ্বাসের হার নিয়ন্ত্রণ করে কে, উত্তর হচ্ছে পন্স। বাস, এখানে আর কিচ্ছু পড়ার দরকার নাই। এটুক তোমাদের সিলেবাস, মানে এইচএসসি লেভেলের জন্য না অ্যাকচুয়ালি, ঠিক আছে। আর একটা কথা জাস্ট একটু মনে রাখবা, সেটা হচ্ছে রক্তে কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি অ্যানিউস্টিক কেন্দ্রকে উদ্দীপ্ত করে। এই কথা জাস্ট মাথায় রাখবা। কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি কাকে উদ্দীপ্ত করে? অ্যানিউস্টিক সেন্টারকে উদ্দীপ্ত করে। বাস, শ্বসনের প্রতিবর্তী ক্রিয়ার মধ্যে এখানে এমসিকিউ আছে, 3টা এমসিকিউ আছে। 1 নম্বর এমসিকিউ, সেটা হচ্ছে এই যে শ্বাস আমাদের ফুসফুস প্রতিনিয়ত প্রতিনিয়ত ছন্দময় গতিতে প্রসারিত হচ্ছে, সংকুচিত হচ্ছে হৃৎপিণ্ডের মতোই, এটার একটা নাম আছে হেরিং ব্রয়ার প্রতিবর্তী ক্রিয়া। আচ্ছা, আর একটা হচ্ছে আমাদের হাঁচির উদ্বেগ ঘটায় কোনটি? অলফ্যাক্টরি স্নায়ু। আর কাশির উদ্বেগ ঘটায় ভ্যাগাস স্নায়ু, ঠিক আছে। আর একটা আছে গলবিলীয় বা গ্যাগ প্রতিবর্তী ক্রিয়া। গ্যাগ প্রতিবর্তী ক্রিয়া এটা ঘটায় হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু। গ গ মিল আছে, দেখছো? গ গ মিল আছে। আচ্ছা, এখান থেকে আর সেরকম কিছু পড়া লাগবে না, জাস্ট একটু রিডিং দিতে পারো। আমাদের মেইন জিনিসটা লাগবে, এখন চলে আসি, সেটা হচ্ছে আমাদের গ্যাসীয় পরিবহনের যে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড পরিবহন আছে এইটাই। তো অক্সিজেন পরিবহন কখনোই তোমাকে সিকিউতে দিবে না। এখান থেকে জাস্ট জানতে হবে যে একটা অক্সিজেন যখন আমাদের ফুসফুসে প্রবেশ করে অ্যালভিউলাসে, তখন এই অ্যালভিউলাসের অক্সিজেনের প্রেসার থাকে 104 মিলিমিটার মার্কারি, আর রক্তের থাকে হচ্ছে 40। তাহলে এই যে 64 মিলিমিটার মার্কারি প্রেসার ডিফারেন্স, এইটার কারণেই বললাম অক্সিজেনটা অ্যালভিউলাস থেকে রক্তে প্রবেশ করে। এবং কতক্ষণ প্রবেশ করে? যতক্ষণ না রক্তে অক্সিজেনের চাপ 100 মিলিমিটার মার্কারি হয়। বাস, এই 3টা মান আমাদের মুখস্থ রাখতে হবে। এখন অক্সিজেন 2 ভাবে পরিবাহিত হয়, একটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে আর রাসায়নিক যৌগ রূপে। তো ভৌত দ্রবণ রূপে একটা খুবই গুরুত্বপূর্ণ, কত পার্সেন্ট? 100 মিলিলিটার রক্তে 0.2 থেকে 0.3 মিলিলিটার। রাসায়নিক যৌগ রূপে হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ অক্সি হিমোগ্লোবিন একটা কি যৌগ? একটা অস্থায়ী যৌগ, ঠিক আছে। আচ্ছা, কাহিনী শেষ। এখন আসো আমরা একটু কার্বন ডাই অক্সাইড পরিবহনটা পড়ি। আমরা একটু কার্বন ডাই অক্সাইড পরিবহনটা বুঝবো। দেখো, ধরো এটা একটা সেল। তো সেলের মধ্যে অক্সিজেন আসছে, ধরো সেলের মধ্যে বিভিন্ন প্রকার খাদ্য দ্রব্য অর্থাৎ নিউট্রিয়েন্টস আছে। হ্যাঁ, তো নিউট্রিয়েন্টস এর মধ্যে কি ঘটাইছে? জারণ ঘটাইছে। তো জারণ ঘটানোর কারণে 100% সেটা আমাদের কার্বন ডাই অক্সাইডে প্রবেশ করছে। এটা হচ্ছে সেলের মধ্যেকার কাহিনী। তো এই কার্বন ডাই অক্সাইডটা, এটা হচ্ছে আমাদের ব্লাড। যখন রক্তে প্রবেশ করবে তখন 3 ভাবে পরিবাহিত হইতে পারে। কয়ভাবে? 3 ভাবে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে ভৌত দ্রবণ রূপে। কি দ্রবণ? ভৌত দ্রবণ। অর্থাৎ আমাদের ব্লাডের মধ্যে যে পানি আছে, সেই পানির সাথে কার্বন ডাই অক্সাইডটা বিক্রিয়া করে একটা অ্যাসিড তৈরি করবে, H2CO3। এখন এটা বললাম স্বাভাবিকভাবে হবে না। কার্বনিক অ্যাসিড, তুমি পানির মধ্যে কার্বন ডাইঅক্সাইড দিলে কার্বনিক অ্যাসিড তৈরি হবে না। এখানে একটা এনজাইম লাগবে, যে এনজাইম নামটার নাম হচ্ছে কার্বনিক, কি এনজাইম? কার্বনিক অ্যানহাইড্রাইজ এনজাইম, অ্যানহাইড্রেট বা অ্যানহাইড্রেজ, একই কথা। হাইড্রেস এনজাইম, কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমের কারণে সে কার্বনিক অ্যাসিড পরিণত হয়। এখন এই বাইকার্বনেট, কার্বনিক অ্যাসিড আবার একটু বাইকার্বনেট পিএইচ, যেহেতু আমাদের রক্ত কি, রক্ত সাধারণত হচ্ছে কি হয়? অম্লীয় হয় না ক্ষারীয় হয়? সামান্য ক্ষারীয় হয়, তাই না? আমরা জানি রক্তের পিএইচটা খুবই গুরুত্বপূর্ণ, 7.35 to 7.45। এটা বললাম খুবই গুরুত্বপূর্ণ ফর এমসিকিউ। তো যেহেতু একটু ক্ষারীয় হয় আর এটা অ্যাসিড, তার মানে সে একটু বিশ্লেষিত হয়ে বাইকার্বনেট প্লাস HCO3, সরি, বাইকার্বনেট আয়ন আর হাইড্রোজেন আয়নে পরিণত হয়ে ঘুরতে থাকে। এইটাই হচ্ছে আমাদের ভৌত দ্রবণ। ভৌত দ্রবণ রূপে পরিবহন হয় হচ্ছে আমাদের টোটাল কার্বন ডাই অক্সাইডের 5%। এই কথাটা লিখে দিয়ে আসতে পারলেই হয়ে গেছে। এখন আমাদের ভৌত দ্রবণের পরে দ্বিতীয় যে প্রসেসটা আমাদের আছে, দ্বিতীয় প্রসেস হচ্ছে কার্বামিনো যৌগ। কি যৌগ? কার্বামিনো যৌগ রূপে।
কি যৌগরূপে? কার্বামিনো যৌগরূপে। কত ভাগ? টোটাল হচ্ছে 27% কার্বন ডাই অক্সাইড কার্বামিনো যৌগরূপে পরিবাহিত হয়। কত ভাগ? 27%, অ্যারাউন্ড 27%, খুব বেশি। 27% যৌগ কার্বন ডাই অক্সাইড কার্বামিনো যৌগরূপে পরিবাহিত হয়। এখন কার্বামিনো যেই যৌগ, সেই যৌগটা আসলে দুই টাইপের যৌগ হইতে পারে। এই যে রক্ত, এই রক্তরসে আমাদের কি থাকে জানো? প্লাজমা প্রোটিন থাকে। কি থাকে? প্লাজমা প্লাজমা প্রোটিন থাকে। সো এই প্লাজমা প্রোটিনকে এটাকে লেখা হচ্ছে প্রোটিন NH2, কারণ আমরা জানি প্রোটিনের শেষ প্রান্তে একটা অ্যামিনো মূলক থাকে। এর সাথে আমাদের কার্বন ডাই অক্সাইডটা যুক্ত হয়, এবং কার্বন ডাই অক্সাইডটা এইভাবে যুক্ত হয়, প্রোটিন এন এর সাথে এই পাশে এইচ থাকে, এই পাশে COOH। এটাকে বলা হয় কার্বামিনো প্রোটিন। এটাকে কি বলা হয়? কার্বামিনো প্রোটিন। সো কার্বামিনো প্রোটিন রূপে সে রক্তরসের মাধ্যমে কার্বামিনো যৌগ তৈরি করে। আবার আমরা জানি এই রক্তের মধ্যে কি আছে? আরবিসি আছে। কি আছে? আরবিসি আছে। আরবিসির মধ্যে হিমোগ্লোবিন আছে। এই হিমোগ্লোবিনটা এক প্রকার প্রোটিন। হিমোগ্লোবিনকে লেখা হয় HbNH2, অর্থাৎ হিমোগ্লোবিন একটা একটা প্রোটিন। এই হিমোগ্লোবিনের শেষ প্রান্তে একটা অ্যামিনো মূলক থাকে। এই অ্যামিনো মূলকের সাথে এই কার্বন ডাই অক্সাইড ভদ্রলোক যুক্ত হয় সেও এখানে HbNH, আর এটার সাথে COOH, অর্থাৎ এই যৌগটার নাম হচ্ছে কার্বামিনো 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 কি? হিমোগ্লোবিন। কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি করে। এই কার্বামিনো প্রোটিন আর কার্বামিনো হিমোগ্লোবিন একত্রে কার্বামিনো যৌগ 27% গঠনের জন্য দায়ী। এই কার্বামিনো প্রোটিন এবং কার্বামিনো হিমোগ্লোবিনের মাধ্যমেও কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয়। আমরা এটুকু লিখে দিয়ে আসতে পারবো। আচ্ছা, এখন সবচাইতে ইম্পর্টেন্ট যেই পার্টটা, সেটা হচ্ছে খেয়াল করবা যে আমাদের যেই কার্বনিক অ্যাসিডটা তৈরি হয়েছিল সেটা বিশ্লেষিত হয়ে এখানে প্রোটন আর এই পাশে বাইকার্বনের যৌগ তৈরি করছিল। তো 3 নাম্বার যে পয়েন্টটা, সেটা হচ্ছে আমাদের বাইকার্বনের যৌগ রূপে। কি যৌগ রূপে? বাইকার্বনেট যৌগ যৌগ রূপে। তো বাইকার্বনেট যৌগরূপে দুই ভাবে পরিবাহিত হয়। একটা হচ্ছে আমাদের রক্তরস, একটা হচ্ছে রক্তরস। কি বলছি? রক্তরস। তো রক্তে কি থাকে জানো? সোডিয়াম ক্লোরাইড নামক অসংখ্য আহ সোডিয়াম ক্লোরাইডের মানে লবণের অসংখ্য অণু থাকে। তো লবণ, সহজ কথায় লবণ থাকে। তো লবণটা বিশ্লেষিত হয়ে দুইটা যৌগ তৈরি করে, একটা হচ্ছে সোডিয়াম আয়ন আর একটা হচ্ছে ক্লোরাইড আয়ন। তা তুমি বুঝতেই পারতেছো যে এইটা যেহেতু বাইকার্বনেট, সে সোডিয়ামের সাথে মিলিত হয়ে কি গঠন করে? সোডিয়াম বাইকার্বনেট যৌগ তৈরি করে। রক্তরসে হচ্ছে এই সোডিয়াম বাইকার্বনেট যৌগটা থাকে। কথা বোঝা গেছে? সোডিয়াম বাইকার্বনেট যৌগটা থাকে। আর আরেকটা যৌগ হচ্ছে আমাদের এই যে আরবিসি গঠন করছিলাম, এই আরবিসির মধ্যেও প্রচুর পরিমাণে পটাশিয়াম আয়ন থাকে। কি থাকে? পটাশিয়াম আয়ন থাকে। এখন তোমাকে আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ধরো এইটা হচ্ছে আমার একটা আরবিসি। এটা একটা কি? এটা হচ্ছে আমার একটা আরবিসি। তো এই আরবিসির মধ্যে কার্বন ডাই অক্সাইড দুইকে সেও এই পানি আর কার্বন ডাই অক্সাইডের সাথে মিলিত হয়ে কি তৈরি করে? H2CO3 তৈরি করে, যেটা আংশিক বিশ্লিষ্ট হয়ে হাইড্রোজেন আয়ন প্লাস HCOO3- আয়ন তৈরি করে। আবার কিছু কার্বন ডাই অক্সাইড হিমোগ্লোবিনের সাথে মিলিত হয়ে কার্বমিনো হিমোগ্লোবিন যৌগ তৈরি করে। আবার কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইড এভাবে বাইকার্বনেট আয়নে বিশ্লেষিত হয়। তো কথা হচ্ছে এই বাইকার্বনেটের দুইটা অংশ থাকে। দুইটা অংশ মানে কিছু অংশ আমাদের এই যে আরবিসির যে পটাশিয়াম আয়ন, সেই পটাশিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম KHCO3 পটাশিয়াম বাইকার্বনেট যৌগ রূপে বাহিত হয়। তাহলে একটা হচ্ছে বাইকার্বনেট যৌগের মধ্যে একটা রক্তরসের মাধ্যমে কি? সোডিয়াম বাইকার্বনেট, খুবই গুরুত্বপূর্ণ ফর MCQ। আর একটা হচ্ছে আরবিসি। আরবিসিতে হচ্ছে কি? পটাশিয়াম বাইকার্বনেট যৌগ রূপে বাহিত হচ্ছে। এটা বলা আমাদের কার্বন ডাইঅক্সাইড পরিবহন শেষ। এখন এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনটা হচ্ছে, আমরা প্রশ্ন করি খতে, সাধারণত খতে প্রশ্ন করা হয় যে ক্লোরাইড শিফট, বা গতেও করা হচ্ছে ক্লোরাইড শিফট কি জিনিস? ক্লোরাইড শিফট কি জিনিস? এটা খুবই মজার একটা কোশ্চেন। দেখো, আমি বলছি না কিছু পরিমাণ বাইকার্বনেট আয়ন আমাদের আরবিসির পটাশিয়ামের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম বাইকার্বনেট যৌগ রূপে বাহিত হতে থাকে।
কিন্তু অনেক এখানে যথেষ্ট পরিমাণ পটাশিয়াম আয়ন থাকে না যে সে বাইকার্বনেট আয়নটাকে নিজের মধ্যে সাথে বাইন্ড করে রাখবে। সো কিছু পরিমাণ বাইকার্বনেট আয়ন আমাদের আবার সেই রক্ত রসে চলে আসে। হ্যাঁ, আর রক্ত রসে যে সোডিয়াম আছে সেই সোডিয়ামের সাথে মিলিত হয়, এই CO3 মিলিত হয়ে এই জায়গায় সে NaCO3 গঠন করে। তো আমরা বললাম উপরে থেকে একটা জিনিস মনে আছে কিনা, এই যে লিখছিলাম যে আমাদের রক্তে প্রচুর সোডিয়াম ক্লোরাইড লবণ থাকে, যেটা সোডিয়াম আর ক্লোরাইডে বিশ্লেষিত হয়। তুমি একটা জিনিস চিন্তা করো যে এইখানে কার্বনেট আয়ন যদি আরবিসি থেকে রক্তরসে চলে আসে, তাহলে এইখানে একটা নেগেটিভ চার্জের ঘাটতি তৈরি হয় কি হয় না? হয়। মানে কি এখানে একটা কি তৈরি হয়? এখানে একটা নেগেটিভ চার্জের ঘাটতি তৈরি হয়। সো এই ঘাটতি পূরণের লক্ষ্যে আমাদের যে রক্তরসে যে ক্লোরাইড আয়নটা ছিল, সেই ক্লোরাইড আয়ন কিসে প্রবেশ করে? আরবিসির ভেতরে প্রবেশ করে। এইটাই বলা হয় ক্লোরাইড শিফট, বা আবিষ্কারকের নাম অনুযায়ী ক্লোরাইড শিফটের আরেক নাম হচ্ছে হ্যামবার্গার শিফট। বুঝা গেছে? হ্যামবার্গার শিফট। সো আমি আবার একটু রিপ্লাই করি যে এই যে আরবিসির মধ্যে কার্বন ডাই অক্সাইড যখন ঢুকলো, সেই কার্বন ডাই অক্সাইডের কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইড প্রোটিনের সাথে মিলিত হয়, হিমোগ্লোবিনের সাথে মিলিত হয়ে কার্বামিন ও হিমোগ্লোবিন তৈরি করছে, এবং কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইড পানির সাথে, আরবিসির মধ্যেও তো পানি থাকে, পানির সাথে মিলিত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করছে, যেটা বাইকার্বনেট আয়ন আর হাইড্রোজেন আয়নে পরিণত হয়েছে। বাইকার্বনেট আয়নের কিছু অংশ পটাশের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম বাইকার্বনেট যৌগ তৈরি করছে, যেটার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হচ্ছে আরবিসিতে। আবার কিছু পরিমাণ কার্বনেট রক্তরসে চলে যায়, রক্তরসে চলে যেয়ে সে সোডিয়ামের সাথে মিলিত হয়ে সোডিয়াম বাইকার্বনেট গঠন করে। রক্তরসে যাওয়ার কারণে আমাদের এই আরবিসিতে একটা নেগেটিভ চার্জের কি তৈরি হয়? ঘাটতি তৈরি হয়, যেটা পূরণের লক্ষ্যে রক্তরস থেকে ক্লোরাইড আয়ন আরবিসির ভেতরে প্রবেশ করে। কিসে প্রবেশ করে? আরবিসির ভেতরে প্রবেশ করে। এইটাকেই বলা হয় ক্লোরাইড শিফট বা হ্যামবার্গার শিফট। তুমি যদি এরকম একটা চিত্র সাথে লিখে দিয়ে আসতে পারো, ফুল মার্ক পাবা। গতে হলে চিত্র দিবা, খতে হলে কোনো চিত্র দিবা না, বাস কাহিনী শেষ। দেখো আমি এখানে টোটাল জিনিসটা পড়াই দিছি, এখান থেকে আর সেরকম কিচ্ছু পড়ার নাই, তুমি সুন্দর মতো বই খুলে এই কথাগুলা পড়ে নিবা, এখানে সেই কথাগুলা পড়ে নিবা। আমি ছবিটাই একটু সিম্পলিফাই করে রাখছি, সুন্দর মতো এখান থেকে পড়ে নিবা। এবং এই যে আমি তোমাকে বললাম যে আমাদের বাইকার্বনেট যৌগ টোটাল 65% কার্বন ডাইঅক্সাইড বাইকার্বনেট যৌগরূপে বাহিত হয়। এই পার্সেন্টেজ গুলা এমসিকিউ এর জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। ওকে, শ্বাসসংযোগের ভূমিকা এখান থেকে আর কিচ্ছু লাগবে না, জাস্ট তোমাকে মনে রাখতে হবে, এটা এমসিকিউ তে খুব আসছে। শ্বাসসংযোগ মানে কি আসলে? যে সকল রঞ্জক পদার্থ, রঞ্জকণিকা শ্বাস প্রশ্বাসের সাথে জড়িত, সেটা হচ্ছে হিমোগ্লোবিন। তো এই হিমোগ্লোবিনের রক্তে হিম আর গ্লোবিনের অনুপাত 1:25। খেয়াল করবা, আগে হিম আছে তারপরে গ্লোবিন আছে, উল্টায় দিলে বললাম অনুপাতও উল্টা হয়ে যাবে। অনুপাত উপস্থিত থাকে, এটা এমসিকিউ তে খুব আসে। আর একটা হচ্ছে হিমের 33.33% লৌহ, আর একজন পূর্ণবয়স্ক মানুষের সমগ্র দেহে 4 থেকে 5 গ্রাম লৌহ থাকে। এই তিনটা কথা খুবই 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 গুরুত্বপূর্ণ। 3 স্টার 5 স্টার যাই বলো না কেন, ইনফিনিটি স্টার ফর এমসিকিউ। বাস এখান থেকে আর সেরকম কিচ্ছু লাগবে না, আমরা রিডিং পড়লেই হবে, এটুকু জাস্ট রিডিং দিবা। আমরা সরাসরি চলে আসতেছি, এটুকু লাগবে না, এগুলো এক্সট্রা ইনফো। আমরা সরাসরি চলে আসছি শ্বাসনালীর সমস্যা, সাইনোসাইটিস। ফার্স্ট অফ অল কি কি সাইনাস আছে? 4 জোড়া সাইনাস। কয় জোড়া? 4 জোড়া বা 8টি, এবং সেই সাইনাসের নামগুলো আমাদের লাগবে। নিচের কোনটা সাইনাস, বাস কাহিনী শেষ। এবং তোমার এখানে লাগবে যেটা আমি তোমাকে বলতেছি সেটা হচ্ছে সাইনোসাইটিস কয় প্রকার, অ্যাকিউট আর ক্রনিক। তোমার রোগের লক্ষণটা একটু রিডিং দিবা, কি দিবা? একটু সুন্দর করে রিডিং দিবা। রোগের জটিলতা পড়া লাগবে না, যেটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে রোগের প্রতিকার। রোগের প্রতিকার আসলে কিছুই না, 3-4 বার পরে তুমি যদি সুন্দর মতো বানায় লিখতে পারলে হলো। তোমার সাইনোসাইটিস কি হয়? নাক আটকায় যায়, তাই তুমি 100% গরম পানিতে ভিজিয়ে চিপড়ে 1 খণ্ড কাপড় প্রতিদিন বারবার মুখমণ্ডল চেপে ধরতে হবে, নাকের এই জায়গায়, কপালে। আবার মিউকাস তরল করতে প্রচুর পানি পান করতে হবে, প্রতিদিন 2-3 বার নাক দিয়ে বাষ্প টেনে নেওয়া। তুমি কি করো? সহজ কথায় তোমার ঠান্ডা লাগলে যা করো তুমি সেটাই লিখে দিয়ে আসবা, ঠিক আছে? আচ্ছা, অটিটিস মিডিয়া, খেয়াল করো। অটিটিসের অটাইটিস মানেই হচ্ছে কান, আর টিস মানে হচ্ছে সংক্রমণ। তাহলে কানের সংক্রমণ, কানের 3টা পার্ট আছে, বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। মিডিয়া মানে মধ্য, তাহলে সংক্রমণ হয়েছে কানের কোথায়? মধ্যকর্ণ। তাহলে এইটা বললাম এমসিকিউ তো এসে গেছে যে মধ্যকর্ণের সংক্রমণকে কি বলা হয়? অটিটিস মিডিয়া বলা হয়। বাস এখান থেকে টোটাল জিনিসটা একটু রিডিং করবা। এইসব রোগের রোগের নাম ঠাম কিচ্ছু মুখস্থ করা লাগবে না, রোগের কারণটা অবশ্যই পড়তে হবে, রোগের কারণগুলো অবশ্যই পড়তে হবে। অটিটিস মিডিয়া কাদের বেশি হয়? 4 মাস থেকে 4 বছর বয়স শিশু। তোমাকে প্রশ্নটা এভাবেই করবে উদ্দীপকে যে একটা শিশু হঠাৎ করে
প্রচুর পরিমাণে কান্নাকাটি করছে, তার মা দেখলো যে কান দিয়ে পুজ বের হচ্ছে বা কান দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, তাহলে তোমার মাথায় এটা খেয়াল করতে হবে, যেহেতু কানের কথা বলছে আর শিশুর কথা বলছে, তাই 100% এটা অটাইটিস মিডিয়া, অটাইটিস মিডিয়া, ঠিক আছে। সো এই কথাটাই তোমার, জাস্ট এই কথাটা হিন্টসটাই দিবে, আমি বারবার বলছি এই হিন্টসটাই দিবে। কান দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে বা কান দিয়ে পচা ডিমের গন্ধ বেরোচ্ছে বা কান দিয়ে পুজ বের হচ্ছে, কানে শুনতে সমস্যা হচ্ছে, ঠিক আছে, এই কথাগুলাই দিবে। তখন তোমাকে জাস্ট রোগের লক্ষণটা ধরে তোমাকে প্রয়োজনীয় যে উপদেশ এবং আমাদের প্রতিরোধ প্রতিকার দিতে হবে, প্রতিরোধ প্রতিকার দিতে হবে, ঠিক আছে। তোমার খাতায় বললাম এই প্রতিকারটাই লিখতে হবে, যে তোমার হয়ে গেছে তুমি কিভাবে লিখবা। লাস্টের দিকে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, একটা হচ্ছে টিম্প্যানোস্টোমিক টিউব আর মাইরিঙ্গোপ্লাস্টি, রিডিং পড়লেই হবে। ধূমপায়ী অধূমপায়ী ফুসফুসের মধ্যে পার্থক্যটা একটু রিডিং দিবা। খেয়াল করো এইখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এমফাইসেমা। এমফাইসেমা আসলে কি? এমফাইসেমা তোমাকে বলবে যে এমফাইসেমা বলতে কি বুঝো, বা এমফাইসেমা আসলে জিনিসটা কি। যখন একজন চেইন স্মোকারের বারবার স্মোকিং করার কারণে ফুসফুসে ক্ষতের সৃষ্টি হয়, অর্থাৎ অ্যালভিউলাস তো অত্যন্ত চিকন, সেই চিকন পর্দা বা কোষগুলা ফেটে যায়, ফেটে গিয়ে যে ক্ষত বা ফাঁকা স্থানের সৃষ্টি করে, এটাই হচ্ছে এমফাইসেমা। এখান থেকে আর সেরকম কিচ্ছু পড়া লাগবে না, তুমি রিডিং দিতে পারো, রিডিং দিতে পারো। আর ধূমপান জনিত শ্বাসকষ্টটা এটা রিডিং দিতে পারো, আর এখান থেকে আর সেরকম কিছু লাগবে না। আমরা টোটাল জিনিসটা পড়া প্রায় শেষের দিকে। হ্যাঁ, এইখানে একটা এমসিকিউ আছে, ঠিক আছে। এমসিকিউটা হচ্ছে ক্যান্সার সৃষ্টি করবে হচ্ছে নিকোটিন আর টার, আর কার্বন মনোক্সাইড এইটা সৃষ্টি করবে হচ্ছে ব্রঙ্কাইটিস। তাহলে ক্যান্সার কে ঘটাবে? নিকোটিন। আর কার্বন মনোক্সাইড একটা গ্যাস, তাহলে এটা হচ্ছে ব্রঙ্কাস তথা ব্রঙ্কাইটিস সৃষ্টি করবে। বাস, আমাদের টোটাল অধ্যায় সিকিউ এমসিকিউ টোটালটা কমপ্লিট। আর এখানে পূর্ণ রূপটা একটু লাগবে, সেটা হচ্ছে সিপিআর এর ফুল মিনিং কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। বাস, আমরা কি পড়বো? আমাদের এখান থেকে আর সেরকম কিছু পড়া নাই। দ্যাটস অল অ্যাবাউট শ্বসন এবং শ্বাসক্রিয়া। আশা করি অধ্যায়টা বুঝতে পারছো। এখন নিজে জাস্ট সুন্দর মতো একবার রিডিং তে ইম্পর্টেন্ট এই সিকিউ টপিকটা বলছি, সেইটা পড়ে ফেলো, ভালো মতো মুখস্থ করো, ছবিগুলো একটু চিত্রটা আমার মতো করে আঁকার চেষ্টা করো, আমার সাথে সাথে ক্লাসটা করার সাথে সাথে আঁকাও, এবং সাথে সাথে ইম্পর্টেন্ট বোর্ড কোশ্চেন, কলেজ কোশ্চেন এবং অনুশীলনী কোশ্চেন গুলো পড়ে ফেলাও। অল কমপ্লিট, ঠিক আছে। বেস্ট অফ লাক।